তোর সাহস কি কর হয় আমাকে ধাক্কা দেওয়ার? ছোট লোক কোথাকার, নিজের চেহারার দিকে তাকিয়ে দেখছিস কখনো? কাল্লা ফুত একটা, তোকে তো ইচ্ছে করতেছে। ঠিক বলেছিস, দেখ না গায়ের রং কি কালো, তার উপরে আবার নোংরা জামা কাপড়, কি জানি কোথা থেকে আসে এইসব খ্যাত। আমার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই অনেক হয়েছে, ছেলেটার চোখ থেকে পানি বেরিয়ে গেছে, ওকে এবার যেতে দে, না হলে দেখবি ওখানে ফিট হয়ে গেছে। আরে বাদ দে তুই, এসব ওর নাটক, ওর এখানে ভুল করে আসে নাই, এসেছিল আমাদেরকে দেখতে। এসব ছেলেদের আমার ভালো করে চেনা আছে। এই খ্যাত, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি আমাদের চোখের সামনে থেকে যা। ঢাকা শহরের সবথেকে বড় ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি। কাঁধে বই খাতা ভর্তি একটা ব্যাগ, চোখে মোটা ফ্রেমের একটা পুরনো চশমা, তার উপরে আবার 2 বছরের পুরনো শার্ট প্যান্ট পরে এসেছি। তাছাড়া নতুন জামাকাপড় পাবোই বা কোথায়? ক্লাস করতে আসিনি এখানে, এসেছি ভর্তি হতে। প্রায় সপ্তাহখানেক হয়েছে আমার রেজাল্ট বেরিয়েছে। আমার এখানে আসার কোনো ইচ্ছে ছিল না। আমাকে এখানে আসতে হয়েছে শুধুমাত্র আমার মায়ের জন্য। মা চায় যে আমি ঢাকা শহরের সবথেকে বড় ভার্সিটিতে পড়াশোনা করে ভালো রেজাল্ট করি আর একটা ভালো চাকরি করি। আমি আমার মা এবং বাবাকে সবথেকে বেশি ভালোবাসি, যার কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভার্সিটির দারোয়ান বলে উঠল, এই ছেলে, তুই এইভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? জি, মানে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এসেছি। কোথায় গিয়ে ভর্তি হতে হবে স্যার? আমার কথা শুনে দারোয়ান মনে মনে অনেক মজা পায়, কারণ এরকম একটা খ্যাত ছেলে কিনা এত বড় ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এসছে। মনে মনে সে প্রচুর হেসে নেয়। যেহেতু আমি তাকে স্যার বলে ডেকেছি, তাই দারোয়ান নিজেকে অনেকটা সম্মানিত ব্যক্তি মনে করলো। সে আমাকে তাড়িয়ে না দিয়ে হেসেই বলল, তুই এই ভার্সিটিতে ভর্তি হতে এসেছিস, তাও আবার এই অবস্থায়? আমি দারোয়ানের কথা শুনে অনেকটা ভয়ে চুপসে যাই। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি। তখনই দারোয়ান আবার বলে, শ্যা, এসেছিস যখন তাহলে একটা চান্স নিয়েই দেখ। ভার্সিটির ভিতরে ঢুকে ডান দিকের প্রথম রুমটা প্রিন্সিপাল স্যারের, তুই সোজা তার কাছে চলে যা। আমি কোনো কথা না বলে চুপচাপ দারোয়ানের বলা জায়গায় চলে যাই। আমি চলে যাওয়ার পরই দারোয়ান জোরে জোরে হাসতে শুরু করে আর বলতে লাগে, কোথা থেকে হাসি এসব কে জানে? এর মতো একটা খ্যাত নাকি এত বড় ভার্সিটিতে পড়বে? ব্যাপারটা আজকে যাও টের পাবা ভার্সিটির ছেলে মেয়ে কি জিনিস। এটা বলেই দারোয়ান আবারও হাসতে লাগে। এদিকে আমি দারোয়ানের বলা জায়গায় চলে আসি। এতক্ষণ আমি একটা জিনিস বেশ ভালো করে লক্ষ্য করেছি। আমার দিকে ভার্সিটির সবাই কেমন করে যেন তাকিয়ে আছে আর নিজেদের মধ্যে কী সব বলা বলি করতেছে, মাঝে মাঝে আবার জোরে জোরে হেসে উঠতেছে। আমি সেদিকে নজর না দিয়ে সামনে এগিয়ে যাই, কিন্তু সামনের রুমে প্রবেশ করেই আমি অনেক বড় সড়ো একটা শক খেয়ে যাই। কারণ দারোয়ান আমাকে বলেছিল যে এটা প্রিন্সিপাল স্যারের রুম, কিন্তু এখানে তো অনেকগুলো মেয়ে বসে আছে। আমি এতগুলো মেয়েকে একসাথে দেখে ভয় পেয়ে যাই। সেই রুম থেকে বের হতেই যাব, তখনই মেয়েগুলোর মধ্যে থেকে একজন বলে ওঠে, এই খ্যাত, দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি ভয় পেয়ে দাঁড়িয়ে যাই। ভয়ে ভয়ে পিছিয়ে ঘুরে দাঁড়িয়ে থাকি। কয়েকটা মেয়ে আমার দিকে এগিয়ে আসে আর বলে, তুই কোন সাহসে এখানে এসেছিস? তোকে এখানে আসার অনুমতি কে দিয়েছে? আমি অনেকটা ভয় পেয়ে যাই। জি জি, আমি ভেবেছিলাম এটা প্রিন্সিপাল স্যারের রুম, তাই এখানে এসেছিলাম। সরি, ভুল হয়ে গেছে। তখনই মেয়েগুলোর মধ্যে থেকে একজন ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় আমার গালে। আমার মোটা ফ্রেমের চশমাটা নিচে পড়ে যায়। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এই ফাজলামি করিস আমাদের সাথে? এই রুমের বাইরেই তো বড় করে লেখা আছে যে এটা মেয়েদের কমন রুম। ইস, তোর গালে হাত দিয়েও আমার হাতটাও নোংরা হয়ে গেছে। তখনই ওদের মধ্যে থেকে আরেকটা মেয়ে বলে ওঠে, ঠিক বলেছিস, দেখ না গায়ের রং কি কালো, তার উপরে আবার নোংরা জামা কাপড়, কি জানি কোথা থেকে আসে এইসব খ্যাত। এটা বলেই মেয়েগুলো একসাথে হেসে উঠল। আমার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি হাত দিয়ে চোখের পানি মুছে নিলাম। এই অনেক হয়েছে, ছেলেটার চোখ থেকে পানি বেরিয়ে গেছে, ওকে এবার যেতে দে, না হলে দেখবি ওখানে ফিট হয়ে গেছে। আরে বাদ দে তুই, এসব ওর নাটক, ওর এখানে ভুল করে আসে নাই, এসেছিল আমাদেরকে দেখতে। এসব ছেলেদের আমার ভালো করে চেনা আছে। এরপর মেয়েগুলো আমাকে অনেক কথা শোনাতে লাগলো। আমি চুপচাপ সেগুলো হজম করতে লাগলাম। এছাড়া তার কোনো উপায় নেই। এই খ্যাত, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি আমাদের চোখের সামনে থেকে যা। তোকে যেন আমাদের আশেপাশেও আর না দেখতে পাই। আমি আবারও চোখের পানি মুছে নিই। এরপর চশমাটা ফ্লোর থেকে তুলে রুমের বাইরে চলে আসি। এবার আশেপাশের লোকজনগুলো যেন আরও জোরে জোরে হাসতে লাগলো। এত অপমানিত আমি কোনোদিনও হইনি। তাই আমি আর এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ভার্সিটির বাইরে চলে গেলাম।
আসার সময় দারোয়ানের দিকে তাকিয়ে দেখি দারোয়ান মিটিমিটি করে হাসতেছে। আমি তাকে কিছু না বলে বাইরে চলে এলাম। এরপর রাস্তাতে হাঁটতে হাঁটতে একটা ফাঁকা নিচু জায়গায় চলে গেলাম। আশেপাশে তেমন কোনো লোকজন নেই। রাস্তার পাশে বসেই আমার চোখ থেকে চশমাটা খুলে আস্তে আস্তে কান্না করতে লাগলাম। আমি কী কারণে ঢাকা শহরে এসেছি আর আমার পরিচয় বা কী? আসুন তাহলে আপনাদেরকে আগে পরিচয়টা জানিয়ে দিই। আমার পুরো নাম শ্রাবণ আহমেদ ইমন। পরিবার বলতে বাবা আর মা, এই তিনজন মিলেই আমার ছোটোখাটো পরিবার। আত্মীয় স্বজন বলতে সবাই আছে, তবে আমাদের সাথে কারো যোগাযোগ নেই। কারণ এই একটাই, আর্থিক অবস্থা মোটেও ভালো না আমাদের। আমার বাবার একটা রিক্সা আছে, সেটা চালিয়ে আমার বাবা পরিবারের সব খরচ চালায়, সাথে আমার পড়াশোনার খরচও। আর আমার মা, তিনি অনেক দিন ধরে অসুস্থ, শুধুমাত্র টাকার অভাবে বিনা চিকিৎসায় এতদিন ধরে বিছানায় পড়ে আছে। আমি মাত্র এসএসসি পাশ করেছি। আমার ইচ্ছে ছিল আমার পাশের এলাকায় ভার্সিটিতে ভর্তি হব, কিন্তু আমার মা আমাকে সেটা করতেই দেয়নি। মায়ের একটাই কথা, আমাকে সে ঢাকা শহরে পড়ালেখা করাবে। এদিকে আমার রেজাল্টও ভালো ছিল, তাই বাধ্য হয়েই ঢাকা আসতে রাজি হই। আজকে একদিন হলো আমি ঢাকা এসেছি। হাতে সামান্য কিছু টাকা আছে, বাসা ভাড়া দিয়ে মোটামুটি 1 মাস চলে যাবে। কিন্তু এরপর কি হবে? রাতের বাসে করে ঢাকা চলে এসেছি। সকাল 9টায় এসে পৌঁছাই এখানে, আর এসেই সবার প্রথমে ভার্সিটি ভর্তি হতে আসি। আর এরপর কি হলো তা তো আপনারা শুনলেনই। কান্না থামিয়ে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম, কারণ আমি জানি এখন আমার কান্নার সময় না। এভাবে কান্না করলে কারো কিচ্ছু যায় আসবে না। আমাকে এখন বাসা খুঁজতে হবে, না হলে রাতে থাকবো কোথায়? আর বাবা মাকে বা কী বলবো? রাস্তায় রাস্তায় অনেক জায়গায় ঘুরতে থাকি, কিন্তু কোনো লাভ হয় না, কারণ বেশিরভাগই লোকই ব্যাচেলরদের ভাড়া দিতে চায় না। আর যে সকল লোক রাজি হয় তারা বাসা ভাড়া অনেক বেশি চায়, যেটা আমার কল্পনার বাহিরে। এভাবে বাসা খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে আসে। অবশেষে আমি হাল ছেড়ে রাস্তার পাশে একটা বেঞ্চে বসে পড়ি আর চুপি চুপি কান্না করতে লাগি। রাস্তাতে অনেক মানুষের আনাগোনা, কেউ আমার দিকে তাকিয়ে হাসতেছে, আবার কেউ বলতেছে পাগল। কিন্তু এগুলো কিছু আমার মাথায় ঢুকছে না, কারণ আমি আগে থেকে জানতাম ঢাকা শহরে আমি টিকতে পারবো না। কারণ একটাই, টাকা। না আছে থাকার কোনো জায়গা, না আছে পর্যাপ্ত টাকা। আমি শুধু আমার মা বাবাকে খুশি করার জন্য ঢাকা শহরে এসেছি, আর সামনে কী হবে সেটাও জানি না। আমি এগুলো ভাবছিলাম আর চোখের পানি ঝরাচ্ছিলাম। অন্যদিকে বিকেলবেলা অফিস শেষ করে বাসায় যায় আকাশ। এরপর কোনো মতো ফ্রেশ হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে সে। তার হাতে কয়েকটা টুলেট পেপার। রাস্তার পাশে অনেক দেয়ালে সেগুলো সে লাগিয়ে বেড়াচ্ছে, কারণ তার ফ্ল্যাটে একজন ব্যাচেলর পার্টনার দরকার। কারণ এত বড় ফ্ল্যাটে একা থাকতে সে বোরিং ফিল করতেছে। তাছাড়া ভাড়াটাও কমবে যদি না কেউ তার সাথে থাকে। এটা ভেবে আকাশ রাস্তায় টুলেট লাগিয়ে বেড়াচ্ছিল। তখনই সে খেয়াল করে রাস্তার পাশে একটা ছেলে বসে একা একা কান্না করতেছে। ছেলেটা আকাশের থেকে কিছুটা ছোট হবে। আকাশ আর কিছু না ভেবে ছেলেটার কাছে যায়। আমি বসে বসে কান্না করছিলাম। আকাশ কোনো কিছু না ভেবে আমার পাশে এসে বসে, আমার কাঁধে হাত দিয়ে বলে, এই কি ছোট ভাই, তুমি এভাবে ফুফিয়ে কান্না করছো কেন? আমি হঠাৎ কারো কণ্ঠ পেয়ে নড়ে চড়ে বসলাম। কি হলো আমাকে বলবে না? ভাইয়া, আসলে আমি আজকে ঢাকায় এসেছি। ঢাকার কোনো কিছুই ঠিকঠাক চিনি না। আমার বাবা মা ছাড়া এই দুনিয়ার কেউ নেই, আর আমি তাদের মুখে হাসি ফোটানোর জন্যই ঢাকা শহরে এসেছি। কিন্তু আমি এখানে এসে পুরো অসহায় হয়ে পড়েছি। কি হয়েছে আমাকে খুলে বলো, দেখি আমি কোনো সাহায্য করতে পারি কিনা। ভাই, আসলে আমি পড়ালেখা করার জন্য ঢাকা শহরে এসেছি, কিন্তু কিছুতেই থাকার জায়গার ব্যবস্থা করতে পারতেছি না। ব্যাচেলার কাউকে বাসার মালিকরা ভাড়াই দিতে চায় না, আর যারা দেয় তারা অনেক টাকা চায়। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। বিশ্বাস করেন ভাই, আমার জন্য মোটেও কষ্ট হচ্ছে না, কিন্তু যে বাবা মা আমাকে তাদের জীবনে সমস্ত কিছুতে ঢাকা শহরে পাঠিয়েছে, তাদেরকে আমি কী জবাব দেব? আকাশ অনেক বছর এসে ঢাকা শহরে এসেছে। সে একদিন এমন পরিস্থিতির মধ্যে ছিল, কিন্তু এখন সব কিছু ঠিকঠাক। তাই আকাশ আমার কষ্টটা বুঝতে পারলো। সে আমাকে বলল, চোখের পানি মুছে নাও, মনে করো তোমার থাকার ব্যবস্থা হয়ে গেছে। ভাই, আমি জানি আপনি আমার চোখের পানি দেখে আমাকে সান্ত্বনা দিচ্ছেন। আমি সত্যি বলতেছি, আমার ফ্ল্যাটে একজন লোক প্রয়োজন। এই যে টয়লেট দেখো। এরপর আমি টুলেট দেখে অনেকটা নিশ্চিত হই, আর সাথে সাথে আকাশকে জড়িয়ে ধরি। ধন্যবাদ ভাইয়া। আমি যে কী করে আপনাকে ধন্যবাদ দেবো আমার জানা নেই। আমি ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি আমি বাসা পেয়ে যাব। রাত হয়ে গেছে, চলো তোমাকে বাসায় নিয়ে যাই। ভাই, আপনি সত্যি বলতেছেন তো? আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না যে আপনি আমাকে এত বড় একটা উপকার করতেছেন। এই দেখ, এত কথার মাঝে তো তোমার পরিচয়টাই জানা হলো না। ও হ্যাঁ ভাই, আমি শ্রাবণ আহমেদ ইমন। আমি আকাশ মাহমুদ। এরপর আমি আর আকাশ দুজনে খুনছুটি কিছু কথা বলতে বলতেই আকাশের ফ্ল্যাটে চলে যাই। আকাশের ফ্ল্যাটে একাই ভাড়া থাকে। বাসা ভাড়া মাস কিলো 10,000 টাকা দিতে হয়।
অনেক দিন ধরে আছে এখানে। আমি আকাশের সাথে তার ফ্ল্যাটে চলে যাই, কিন্তু আমি আকাশের ফ্ল্যাটে এসেই অনেক অবাক হয়ে যাই। কারণ একটাই, এর আগে আমি কখনো আমার এলাকার বাইরে যাইনি। আর এখন তো আমি ঢাকা শহরে বড় বড় বাড়িগুলো আমি শুধু বাইরে থেকে দেখেছি, কিন্তু কোনোদিন ভেতরে প্রবেশ করে দেখিনি। আর আজকে তো বাসার ভেতরেই চলে এসেছি। আমি শুধু আশেপাশে তাকিয়ে দেখতেছি। আকাশ ব্যাপারটা বুঝতে পেরে হেসে বলে উঠল, শ্রাবণ, তুমি আগে ফ্রেশ হয়ে এসো, এরপর আস্তে আস্তে সবকিছু দেখে নিও। ওদিকে ওয়াশরুম। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম। শ্রাবণ, তোমার ব্যাগটা আমার কাছে দাও, আমি ওটা রেখে দিচ্ছি। আমি প্রথমে একটু ভাবলাম, এরপর ব্যাগটা আকাশের কাছে দিলাম। কারণ এই ব্যাগের ভিতরে আমার সব কিছু, সামান্য কিছু টাকা আর বাবা মায়ের পুরনো একটা ছবি। আমি আমার চশমাটা বাইরে রেখে ওয়াশরুমের ভিতরে চলে গেলাম। আমি ওয়াশরুমে চলে যাওয়ার পরই আকাশ আমার ব্যাগ খুলে দেখতে লাগলো। কারণ এটা ঢাকা শহর, এখানে কাউকে বিশ্বাস করা ঠিক না। তাই একটু চেক করার জন্য আকাশ আমার ব্যাগ চেক করতে লাগলো। কিন্তু ব্যাগ চেক করে আকাশ অনেক চিন্তিত হলো, কারণ ব্যাগে কয়েকটা বই খাতা, সাথে আমার সমস্ত কাগজপত্র, যেগুলো দেখে আকাশ বুঝে গেল যে আমি বরাবরই অনেক ভালো স্টুডেন্ট। এরপর আকাশ একটা ছবি দেখতে পেল, যেটা হয়তো আমার বাবা মার, আর সাথে কিছু টাকা। আকাশ আমার ব্যাগ গুছিয়ে রেখে দিল আর শান্তির একটা হাসি দিল, কারণ সে মানুষ চিনতে ভুল করেনি। তখন আমি ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে এলাম। এ নাও তো আলিয়া, মুখ মুছে খেতে এসো। তোমাকে দেখে বোঝা যাচ্ছে সকাল থেকে কিছুই খাওনি। আমি আকাশের কাছ থেকে তোয়ালে নিয়ে বললাম, ভাইয়া, এখন 3 বেলাও না খেলে কোনো রকম লাগে না, অভ্যস্ত হয়ে গেছি। আকাশ আমার কথায় কোনো উত্তর খুঁজে পায় না। সে কিছু না বলে কিচেনে চলে যায় এবং দুজনের জন্য খাবার বেড়ে আমাকে ডাক দেয়। নাও, গরম গরম খাবার চটপট খেয়ে নাও। এদিকে আমার চোখ টলমল করতে থাকে। আমার বাড়ির কথা খুব মনে পড়ে যায়, কারণ আমি আমার বাবা মাকে ছাড়া কোনোদিনও খাবার খাইনি। আর আজকে আমার সামনে খাবার ঠিকই আছে, কিন্তু বাবা মা নেই। এই কি, তোমার চোখে পানি কেন? আমি একটা ফ্লোরে বসে চোখের পানি মুছে নিই আর বললাম, ভাইয়া, বাবা মার কথা খুব মনে পড়তেছে। একবেলা খাবার খাই আর 2 বেলাই খাই, কখনো বাবা মাকে ছাড়া খাবার খাইনি। আর আজকে আমি কত দূরে চলে এসেছি, জানি না তারা ঠিকঠাক খাবার খাচ্ছে কিনা। শোন শ্রাবণ, তুমি এখানে কি করতে এসেছো? পড়াশোনা করতে। তাহলে একটা জিনিস মাথায় রেখো, পড়াশোনা করতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। এরপর আমি আর আকাশ দুজনে খাবার খেতে লাগলাম। খাবার শেষ করে আমি আর আকাশ দুজনে মিলেই সব কিছু পরিষ্কার করে নিলাম। এরপর আকাশ আমাকে আমার রুম দেখিয়ে দিল। আকাশ যে ফ্ল্যাটে ভাড়া থাকে সেখানে মোট 3টা রুম, 2টা থাকার জন্য আর একটা কিচেন। পাশে অবশ্য ছোট করে 2টা বেলকনি আছে। আকাশ এক রুমে থাকতো এতদিন, আর একটা রুম ফাঁকাই পড়ে থাকতো। এখন থেকে সেখানে আমি থাকবো। শ্রাবণ, এখন থেকে তুমি এই রুমে থাকবে। আচ্ছা ভাইয়া, রুমটা তো অনেক বড়। ওই যে পাশের কার্পেট রাখা আছে, ওইটা মেলে নিয়ে রাতে ঘুমিয়ে পড়বে। আর ওই দিকটাই ওয়াশরুম, যদি কোনো সমস্যা হয় আমাকে ডাক দিও, আমি পাশের রুমে আছি। ধন্যবাদ ভাইয়া, আপনাকে না দেখলে জানতেই পারতাম না যে ঢাকার মতো একটা শহরেও কেউ কাউকে সাহায্য করে। অনেক বলে ফেলেছো তুমি, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ভাইয়া, তবে তার আগে মা এবং বাবার সাথে একটু কথা বলবো। আজকে সারাদিন একবারও কথা হয়নি তাদের সাথে। আচ্ছা, তুমি কথা বলো, আমি আবার রুমে যাই। এরপর আকাশ তার রুমে গিয়ে মোবাইল চালাতে লাগলো। আর এদিকে আমি আমার পকেটে একটা পুরনো বাটন মোবাইল বের করলাম। এই যুগের একটা ছেলে হয়েও আমি শুধুমাত্র টাকার অভাবে এই মোবাইল ব্যবহার করি। আমি মোবাইল দিয়ে মাকে কল করলাম, সাথে সাথে কলটা রিসিভ হয়। এতক্ষণ ধরে হয়তো আমার ফোনের অপেক্ষায় করছিল। হ্যালো আম্মা। হ্যালো বাবা মা, তুই ঠিকভাবে ঢাকা শহরে গিয়েছিস? হ্যাঁ আম্মা, তুমি কোনো চিন্তা করো না, আমি একদম ঠিকঠাকভাবে শহরে এসেছি, কোনো অসুবিধা হয়নি। সারাদিন কিছু খেয়েছিস নাকি এখানকার মতো না খেয়ে আছিস? আম্মা তুমি কোনো চিন্তা করো না, আমি এইমাত্র খাবার খেয়েছি আর ভালো একটা বাসাও ভাড়া নিয়েছি। সে অনেক বড় বাসা আম্মা। বাবা মার, আমি তোর কাছে কিচ্ছু চাই না, শুধু এটুকুই চাই যে তুই মানুষের মতো মানুষ হ, আর কেউ যেন তোকে ছোট লোক বলতে না পারে। এ কি আম্মা, তুমি কান্না করতেছো কেন? না, আর কান্না করব না। আম্মা, আব্বা কোথায়? তার কাছে দাও না। এই তো তোর আব্বা আমার কাছে বসে তোর কথা শুনছিল এতক্ষণ। এই নে, কথা বল। হ্যালো আব্বাজান। হ্যাঁ আব্বা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তোর কোনো সমস্যা হয়েছে নাকি ওখানে? না আব্বা, তোমরা থাকতে আমার কোনো সমস্যা হতে পারে? বাবা মার তো যদি কোনো সমস্যা হয় আমাকে বলিস, আমি দরকার হলে দিনরাত এক করে রিস্কে চালাবো। তবু আমার ছেলেকে মানুষের মতো মানুষ করব, যাতে কোনোদিন কেউ বলতে না পারে
রিক্সা চালকের ছেলে, রিক্সাওয়ালা। আব্বা, তোকে অনেক বড় হতে হবে। হ্যাঁ আব্বা। কিছু সময় নীরব হয়ে গেলাম আমি আর আমার আব্বু, কারণ দুজনেই যে মুখ বুজে চোখের পানি ফেলতেছি। আচ্ছা আব্বা, ভালো থেকো, আর মায়ের দিকে খেয়াল রেখো। ভালো থাকিস। এরপর আমি আমার ফোন কেটে দেই। আর আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা সব কিছু ঘটেছিল সব কিছু চিন্তা করতে থাকি। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়েছিল আকাশ। আমার ফোনে কথা বলা শুনে নিজের চোখে পানি আটকে রাখতে পারলো না। একটা ছেলে তার বাবা মাকে কতটা ভালোবাসে এটা সে আজকে না দেখলে বুঝতেই পারতো না। আজকে আকাশেরও তার বাবা মায়ের কথা খুব মনে পড়তে লাগলো। পরদিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার রুমে আসে, কিন্তু আমার রুমে এসে দেখে আমি আমার সামনে কয়েকটা কাগজপত্র রেখে নীরবে চোখের পানি ঝরাচ্ছি। আকাশ তাড়াতাড়ি করে আমার কাছে আসে। আমি আকাশকে দেখে তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললাম। শ্রাবণ, সকাল সকাল তুমি কান্না করতেছো কেন? ভাই তেমন কিছু না। কি হয়েছে আমাকে খুলে বলো। অনেক জোরাজোরির পর আমি কালকে সব ঘটনা খুলে বললাম। এটা আমাকে আগে বলবে না? তোমার রেজাল্ট দেখেছো? A+। এটা দেখলে যে কোনো কলেজে তোমাকে ভর্তি করে নেবে, আর তুমি এই সামান্য ব্যাপারে নিয়ে এত চিন্তা করতেছো। ভাইয়া, ভার্সিটি সবাই খারাপ, ওরা আমাকে দেখলে আমাকে নিয়ে মজা করবে, আমি জানি। ওদের মজা ওরা করুক, তাতে তোমার কি? তুমি এখানে পড়ালেখা করতে এসেছো, তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে এসেছো। এই সামান্য কারণে তুমি এতদূর এসেও পিছিয়ে যাবে? আকাশের কথা শুনে মুহূর্তে যেন আমি শক্ত হয়ে গেলাম। আমি আমার চোখের পানি মুছে বললাম, হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক বলেছ। আচ্ছা, তুমি তৈরি হয়ে নাও, তোমাকে ভার্সিটিতে ভর্তি করে এরপর আমি অফিস যাব। ভাইয়া, তোমার দেরি হয়ে যাবে না? একটু লেট হলে কিছু হবে না, তুমি রেডি হয়ে এসো, আমি খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা ভাইয়া। এরপর সকালের নাস্তা বাসায় করে আমি আর আকাশ ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যাই। আকাশ আমার মায়ের কথা অনুযায়ী সে ভার্সিটিতে নিয়ে গেল। আমি ভার্সিটির গেটের কাছে এসে আশেপাশে তাকিয়ে দেখতেছিলাম। আমার ভেতরে প্রবেশ করতে ভয় করতেছিল, কিন্তু আকাশ আমাকে নিয়ে ভেতরে গিয়ে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে গেল। ভার্সিটির সকল আজকে আমাকে দেখে হাসতেছিল, অনেক বাজে বাজে মন্তব্য করতেছিল। প্রিন্সিপাল প্রথমে আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল, কিন্তু যখনই আমার রেজাল্ট দেখলো তখনই প্রিন্সিপালের মুখে হাসি চলে এলো। সে আমাকে চেয়ারে বসতে বলল আর ভর্তির সব কাজ করতে লাগলো। একে একে সব কিছু কমপ্লিট হয়ে গেল। শ্রাবণ, তুমি চাইলে কালকে থেকে ভার্সিটিতে আসতে পারো। জি স্যার, আমি কালকে থেকে ভার্সিটি আসব। এরপর আমি আর আকাশ দুজনে ভার্সিটি থেকে বের হয়ে চলে এলাম। শ্রাবণ, তুমি এখন বাসায় চলে যাও, আমি অফিসে যাই। এরপর আকাশ একটা রিক্সা নিয়ে তার অফিসের দিকে চলে যায়, আর আমি বাসায় না গিয়ে আশেপাশে ঘুরতে লাগলাম। কারণ একটাই, আমাকে একটা কাজ খুঁজে পেতে হবে, না হলে ঢাকা শহরে থাকা অসম্ভব হয়ে পড়বে আমার জন্য। আমি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু কেউ আমাকে কাজ দিতে পারে না। কারণ এই ঢাকা শহরে কাজ পেতে হলে নির্দিষ্ট একটা যোগ্যতা লাগে। যেহেতু আমি মাত্র SSC পাস করেছি, তাই কেউ আমাকে কোনো কাজ দিতে চায় না। তার উপরে আমি একজন ছাত্র, তাই আমাকে এমন একটা কাজ করতে হবে যেটায় আমি নিয়মিত ভার্সিটিও যেতে পারবো। এর মানে আমাকে সকাল বা রাতের জন্য একটা কাজ জোগাড় করতে হবে, যেটা আমার জন্য অসম্ভব ছিল। অবশেষে বিকালবেলা আমি ক্লান্ত হয়ে বাসায় ফিরে যাই। সারাদিন অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কোনো লাভ হয়নি। সবাই উল্টাপাল্টা বললে তাড়িয়ে দিয়েছে। চিন্তায় চিন্তায় আমার কান্না চলে আসে। আমি আমার রুমে বসে কান্না করতে লাগলাম। এই চোখের পানি যেন আমার একমাত্র সম্বল, এছাড়া আর কিচ্ছু নেই। তখনই বাসায় আকাশ চলে আসে। সে বাসার ভেতরে ঢুকে আমাকে কান্না করতে দেখে ফেলে আর সোজা আমার কাছে চলে আসে। শ্রাবণ, তোমার চোখে পানি কেন? তুমি আবার কান্না করতেছো? দেখ, এইভাবে চলতে থাকলে কিন্তু তুমি 1 মাসের বেশি এই শহরে টিকবে না। তোমাকে আরো শক্ত হতে হবে, নিজেকে অন্যভাবে তৈরি করে তুলতে হবে। হ্যাঁ ভাইয়া। এবার বলো, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ভাইয়া বাড়ি থেকে আমাকে অল্প কিছু টাকা দিয়ে ঢাকা শহরে পাঠিয়েছে, যেটা দিয়ে মাসখানেকের মতো আমার চলে যাবে। কিন্তু এরপর কি হবে, তাই আমি একটা কাজের খোঁজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আকাশ কিছু সময় ভেবে দেখলো, এরপর বলল, দেখি, আমার অফিসের একটু কথা বলে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। না ভাইয়া, তার কোনো দরকার নেই। আমার এমন একটা কাজ দরকার যেটা সকালে বা রাতে করতে হয়, কারণ আমার আবার ভার্সিটি যেতে হবে। ভাই, যে কোনো কাজ হলেই হবে। বুঝতে পেরেছেন, আমাকে একটু সময় দাও, আমি খোঁজ খবর নিয়ে দেখি। আচ্ছা ভাইয়া। এভাবে আজকের দিনটা কেটে গেল। মাথায় হাজারো চিন্তা নিয়ে ঘুমিয়ে গেলাম। আর এদিকে আকাশ বিভিন্ন জায়গায় কাজের জন্য খোঁজ চালাতে লাগলো। পরদিন সকালবেলা, আজকে আমার প্রথম দিন ভার্সিটিতে। আমি সকাল থেকেই তৈরি হয়ে আছি, যাতে করে লেট না হয়। আকাশ আমার এমন কাণ্ড দেখে মিটিমিটি করে হাসতেছে। অবশেষে সেই মুহূর্ত চলে এলো। আকাশ তার অফিসে চলে গেল, আর আমি ভার্সিটির সামনে চলে এলাম।
আমি আজকে সবচেয়ে ভালো জামা আর ভালো প্যান্ট পরে এসেছি, যেগুলো আগের দিনে থেকে কিছুটা পরিষ্কার, তবে খুবই সামান্য। আমি আজকে ভয় না পেয়ে গেটের ভিতরে প্রবেশ করলাম। মোটা ফ্রেমের চশমা দিয়ে চারদিকে তাকালাম। অনেক বড় ভার্সিটি, সাথে অনেক বড় ক্যাম্পাস, সবাই যে যার মতো কাজে ব্যস্ত। আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম, তখনই একদল ছেলে পেলে আমাকে ডাক দিল। প্রথমে ভেবেছিলাম অন্য কাউকে ডাকতেছে, কারণ আমাকে তো কেউ চেনে না এখানে। কিন্তু পরে খেয়াল করে দেখলাম ছেলেগুলো আমাকে উদ্দেশ্য করে ডাকতেছে। আমি অনেকটা ভয় নিয়ে তাদের কাছে গেলাম। এই তোকে কখন থেকে ডাকতেছি, কানে যায় না নাকি? জি ভাইয়া, বুঝতে পারিনি, কি বলবেন বলুন। এবার একটা ছেলে বলে উঠল, তুই কি এই কলেজে পড়িস নাকি? আর তোর জামা কাপড়ের এই অবস্থা কেন? আরে গায়ের রং দেখিস না কি কালো, তো জামা কাপড় ভালো হবে কি করে? এটা বলেই সবাই হাঁ করে এসে উঠল, যেটা আমার জন্য অনেক লজ্জাজনক ছিল। শোন, তোকে একটা কাজের জন্য এখানে ডেকেছি। জি বলেন। ওই যে একটা মেয়েকে দেখতেছিস না, হুম। ওই মেয়েটার কাছে গিয়ে এই কাগজটা দিবি, এই নে। এরপর ছেলেটা আমার কাছে এসে একটা কাগজ ধরিয়ে দিল। কিন্তু ভাইয়া আমি কেন? আবার প্রশ্ন করিস? মার খেতে চাস? এরপর আমি আর কোনো উপায় না পেয়ে আস্তে আস্তে মেয়েটার কাছে চলে গেলাম। আমি মেয়েটাকে আপু বলে ডাক দিলাম। এই যে আপু, একটু শুনবেন। মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো। মেয়েটা কেমন করে যেন আমাকে দেখতে লাগলো, যেন আমি তাকে ডেকে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি কিছু না ভেবে কাগজটা মেয়েটার দিকে এগিয়ে দিলাম। মেয়েটা কাগজটা পড়েই টাস করে 2টা চড় বসিয়ে দিল। আমি তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। ছোট লোক, মেয়েদের এসব বাজে প্রস্তাব দেওয়ার জন্য ভার্সিটিতে আসিস নাকি? নিজের চেহারার দিকে তাকিয়েছিস কখনো? কোথায় তুই আর কোথায় আমি? তুই ভাবলি কি করে তুই আমাকে অফার দিবি আর আমি তাতে রাজি হয়ে যাব? আমি মাটি থেকে উঠে দাঁড়িয়ে বলতে যাব, আপু আমি এগুলো। কোনো কিছু বলার আগে মেয়েটা আবার আমার গালে ঠাস করে আরেকটা থাপ্পড় বসিয়ে দিল। চুপ! আর একটা কথাও তুই বলবি না। আর একটা কথা বললেই আমি সোজা প্রিন্সিপাল স্যারের রুমে চলে যাব এই কাগজ নিয়ে। আমি আশেপাশে তাকিয়ে দেখি লোকজনে ভরে গেছে, সবাই আমার দিকে তাকিয়ে হাসতেছে। এটা দেখে আমার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আর ওই ছেলেগুলো যেন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এটা দেখে আমার আরও জোরে কান্না করতে ইচ্ছে করলো, কিন্তু আমার বাবা মায়ের কথা চিন্তা করে চোখের পানি মুছে নিলাম। এরপর ক্যাম্পাসের ফাঁকা একটা জায়গায় চলে এলাম। চুপচাপ মন খারাপ করে বসে রইলাম। বেশ কিছুক্ষণ বসে থাকার পর একটা ছেলে আমার পাশে এসে বসে পড়ল। আমি সেদিকে না তাকিয়ে মন খারাপ করে বসে রইলাম। হাই, আমি রাফি। একটা অপরিচিত ছেলেকে দেখে আমি কিছু বললাম না, কারণ এই ছেলেও হয়তো আমার সাথে মজা করতে এসছে। তাই কিছু না বলেই চুপ থাকাই ভালো। ছেলেটা আবারও বলল, কি হলো, কথা বলতেছো না কেন? আমি ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি, তুমিও নিশ্চয়ই নতুন, তাই তোমার সাথে বন্ধুত্ব করতে এলাম। এবার আমি কিছুটা ভরসা পেলাম। আস্তে করে বললাম, আমি শ্রাবণ। আচ্ছা, এইভাবে এখানে কতক্ষণ মন খারাপ করে বসে থাকবে? চলো ক্লাসে যাই, ক্লাস শুরু হতে আর মাত্র 5 মিনিট বাকি। আচ্ছা চলো। এরপর রাফি আর আমি ক্লাসের দিকে যেতে লাগলাম। এর মধ্যে আমরা আরও কিছুটা পরিচিত হয়ে নিলাম। রাফি ছেলেটার বাসায় শহরেই, তার বাবা একজন বিজনেসম্যান। রাফি সকালে এসে আমাকে র্যাগিংয়ের শিকার হতে দেখে, তাই তার খুব মায়া হয় আমার জন্য, যার কারণে সে আমার সাথে এসে বন্ধুত্ব করে। আমি আর রাফি একসাথে ক্লাসে প্রবেশ করলাম, কিন্তু আমাকে প্রবেশ করতে দেখে ক্লাসের সবাই জোরে জোরে চিল্লাতে চিল্লাতে বলতে লাগলো, মিস্টার খ্যাত ইসকাম। এটা দেখে আমার অনেক খারাপ লাগে। ভেবেছিলাম আমার ডিপার্টমেন্টের সকলে হয়তো আমাকে সাপোর্ট করবে, কিন্তু তারা উল্টো সবাই আমার মজা নিচ্ছে। এটা দেখে আমার চোখে পানি চলে এলো। রাফি সব কিছু দেখেও কিছু করতে পারলো না। রাফি মন খারাপ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি আর না দাঁড়িয়ে থেকে ক্লাসের একদম শেষ বেঞ্চে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর রাফি আমার পাশে বসে পড়ল। আমি কিছুটা সরে বসলাম, কারণ আমি তো একটা খ্যাত, আর আমি চাই না যে কেউ আমার জন্য অপমান বোধ করুক। রাফি কিছু না বলে মন খারাপ করে বসে রইল। একটু পর স্যার আমাদের ক্লাসে এলো। স্যার আগে থেকে সকলের সাথে পরিচিত হয়ে নিয়েছিল, কিন্তু আজকে আমাকে দেখতে পেয়ে আমাকে দাঁড় করালো। এই ছেলে, তুমি কি নতুন? জি স্যার। তা তোমার পরিচয়টা আমাদেরকে দাও। তখন একটা ছেলে বলে উঠল। স্যার, ও তো একটা খ্যাত। পুরো ক্লাস অট্ট হাসিতে মেতে উঠল। কিপ কোয়াইট, সবাই চুপ করো, তুমি তোমার পরিচয় দাও। আমার নাম শ্রাবণ আহমেদ ইমন। খুলনার একটা ছোট্ট গ্রাম থেকে ঢাকা শহরে এসেছি পড়াশোনা করার জন্য। আমার বাবা একজন রিক্সা চালক আর মা ঘরের কাজ করেন। এটা শুনে পুরো ক্লাস আবার হেসে উঠল। এবার আমার চোখের পানি চলে এলো। আমি আমার চশমা খুলে চোখের পানি মুছে নিলাম। ওহ ভালো, তা তোমার রেজাল্ট কি? A+। এবার পুরো ক্লাস চুপ হয়ে গেল। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না যে এমন একটা খ্যাত ছেলের রেজাল্ট এত ভালো হতে পারে।
গুড। আশেপাশে খেয়াল না করে পড়াশোনায় ফোকাস করো, ভবিষ্যতে ভালো হবে। জি স্যার। এরপর স্যার ক্লাস করাতে লাগলো। এইভাবে একের পর এক ক্লাস হতে লাগলো। সব ক্লাসেই আমাকে কম বেশি অনেক অপমানিত হতে হয়েছে। আমি সব কিছু চুপচাপ করে সহ্য করে নিয়েছি, শুধুমাত্র আমার বাবা মায়ের কথা চিন্তা করে। আজকের দিনে একটা জিনিস আমি খুব ভালো করে খেয়াল করেছি। কালকে যে মেয়েটা আমাকে থাপ্পড় মেরেছিল, সেই মেয়েটা আমারই ক্লাসমেট। আর আজকে সকালবেলা যে ছেলেগুলোর জন্য অপমানিত হতে হয়েছে, সেই ছেলেগুলো আমারই ক্লাসমেট। তাদের মধ্যে যে লিডার ছিল, তার নাম হচ্ছে রকি। এটা আমি আমার বন্ধু রাফির কাছ থেকে জানতে পেরেছি। এইভাবে আজকের দিনটা কেটে গেল। ক্লাস শেষ করে আমি আর রাফি যখন বাইরে বের হব, তখনই রকি আর তার গ্যাং আমার সামনে এসে দাঁড়ালো। আমি অন্য পথ দিয়ে বাইরে বেরোতে যাব, তখনই আবার রকি আমার রাস্তা আটকে দিল। কোথায় যাওয়া হচ্ছে শুনি? বাসায় যাব। বাসায় তো যাবি, কিন্তু যাওয়ার আগে আমার একটা কাজ করে দিতে হবে যে। দেখো রকি, আমি তোমার ওই কাজ আর করতে পারবো না। আমাকে মেয়েটা অনেক অপমান করেছে। আরে বোকা না, ওই কাজ আর তোকে দিয়ে করাবো না। খুবই সহজ একটা কাজ। কি কাজ? এই রুমালটা দিয়ে আমার পায়ের জুতাটা মুছে দিবি শুধু, আর কিছু না। আমি আশেপাশে তাকিয়ে দেখি অনেক লোকজন আমার দিকে তাকিয়ে আছে। না, আমি পারবো না। তাহলে তোকে বাসায় যেতে দিব না। শ্রাবণ, না, তুমি এটা করবে না। রাফি, তুমি এখান থেকে যাও, না হলে কিন্তু তোমার খবর আছে। এটা ঠিক না রকি। এরপর ছেলেগুলো রাফিকে জোর করে অন্য জায়গায় পাঠিয়ে দেয়, আর আমাকে দিয়ে জোর করেই রকির পায়ের জুতো পরিষ্কার করিয়ে নেয়, যেটা কলেজে সবাই খুব মজা সহকারে দেখতে লাগে। আস্তে আস্তে সবাই চলে গেল। আমি এখনও সে একই জায়গায় দাঁড়িয়ে আছি। আমার চোখ থেকে অঝরে পানি পড়তেছে। এই চোখের পানিটা যেন কেউই দেখতে পাচ্ছে না। সবাই হাসাহাসি করতেছে। কারো মনে এক ফোঁটা মায়া হলো না আমার জন্য। তখনই কোত্থেকে যেন রাফি আমার কাছে দৌড়ে চলে এলো। এ কি শ্রাবণ, তুমি কান্না করতেছো কেন? আমি চুপ করে আছি। রাফি বিষয়টা বুঝতে পেরে আমাকে ক্যাম্পাসের একদম ফাঁকা জায়গায় নিয়ে এলো। কিছু সময় পর আমি নিজে থেকেই চোখের পানি মুছে নিলাম। কি দোষ করেছি আমি? শুধু গরিবের জন্ম নিয়েছে বলে কি আমার পড়াশোনা করার অধিকার নেই? আমার গায়ের রং যে কালো, এতে আমার কি করার আছে? আল্লাহ আমাকে যেভাবে তৈরি করেছে, আমি তো সেভাবেই তৈরি হয়েছি। এতে তো আমার কোনো দোষ নেই। আমি কি ওদের কোনো ক্ষতি করেছি যার জন্য ওরা সকলের সামনে আমাকে এভাবে অপমান করলো? রাফির এই কথার কোনো উত্তর জানা ছিল না, তাই সে আমাকে বলল, এতে তোমার কোনো দোষ নেই, ওরা ছেলেগুলোই এমন। দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ওরা সবাই তোমার ফ্রেন্ড হয়ে যাবে। আমি এই কথার কোনো উত্তর দিই না, শুধু একটা হাসি দেই। আর আমার মায়ের কথা মনে করি। কেন জানি মায়ের কথা মনে পড়তেই সব কষ্ট নিমেষেই দূর হয়ে যায়। শ্রাবণ, বিকাল হয়ে গেছে, বাসায় যেতে হবে, চলো বাসার দিকে যাই। চলো। এরপর আমি আমার চোখের পানি মুছে নিই। রাফির বাসা আমার বাসার বিপরীতে, তাই রাফি আমাকে বিদায় দিয়ে তার বাসার দিকে রওনা দেয়। আর আমি বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করি। আমি চাইলে এখান থেকে রিক্সা নিয়ে বাসায় যেতে পারতাম, কিন্তু শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। তাই আমি হেঁটেই বাসায় যাই। বাসায় যেতে যেতে বিকাল 4টা বেজে যায়। আজকে বাসায় গিয়ে দেখি আকাশ ভাই আগে থেকে বাসায় চলে এসেছে। শ্রাবণ, ভার্সিটিতে প্রথম দিন কেমন লাগলো? মুহূর্তেই কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে গেল। আমি আকাশের কাছে আজকের বিষয়টা লুকানোর জন্য একটা হাসি দিয়ে বললাম, ভালোই ভাইয়া। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে এসো, তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর কথাটা শুনেই আমি ভাবতে লাগলাম, আমার জন্য আবার সুখবর হতে পারে। আর বেশি কিছু না ভেবেই আমি ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে আমি মন খারাপ করে রুমে বসে থাকি। তখনই আকাশ আমার রুমে আসে। আকাশকে দেখে আমি একটু নড়ে চড়ে বসলাম। সুখবরটা শুনবে না? হ্যাঁ ভাইয়া, বলো। তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করতে পেরেছি, তবে কাজটা কি তুমি করতে পারবে? কাজের কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেল। কী কাজ ভাইয়া? আমি যে কোনো কাজ করতে পারবো, তুমি শুধু একবার বলো। তোমাকে প্রতিদিন ভোর 6টার সময় বাসায় পেপারে বিলি করতে হবে, মানে পেপার বয়। আমি এই কাজটার কথা শুনে অনেক খুশি হই। আকাশকে জড়িয়ে ধরে বললাম, পারবো ভাইয়া, আমি পারবো। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তোমাকে তারা মাসে 5,000 করে টাকা দিবে। ভোর 6টা থেকে শুরু করলে সকাল 9টা পর্যন্ত তোমাকে পেপার বিলি করতে হবে। কোনো সমস্যা নেই ভাইয়া, আমি পারবো। আচ্ছা, তাহলে আমার সাথে চলো, আমি তোমাকে লোকটার কাছে নিয়ে যাই। সে বলেছে তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে যেন তার কাছে নিয়ে যাই। আচ্ছা ভাইয়া, চলো। এরপর আমি আর আকাশ মিলে দুজনে হাঁটতে হাঁটতে লোকটার উদ্দেশ্যে যেতে লাগলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি আকাশকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাইয়া, শহরের ছেলে মেয়েগুলো যেন কেমন কেমন? ওরা গরিবদের মোটেও সহ্য করতে পারে না। ওরা শুধু টাকাকে চেনে। গরিবরাও যে আর 5টা মানুষের মতো বাঁচতে চায়, এটা ওরা বুঝতেই চায় না। এটা তোমার ভুল ধারণা।
সব ছেলে মেয়ে এরকম হয় না। আমাকে ছেলে মেয়ে এদের থেকে আলাদা হয়, তবে তাদের সংখ্যা খুবই কম। এই পুরো দুনিয়াটাই তাদের ওপরে চলে, টাকা ছাড়া কেউ কাউকে চিনে না। ভাইয়া তাহলে তুমি নিশ্চয়ই আমাকে চেনো না। তুই তো অনেক দুষ্ট হচ্ছিস। ও সরি, তুই করে বলে ফেললাম। সমস্যা নেই ভাইয়া, আমি তোমার থেকে ছোট, তুই করে বলো। কিছু সময় এভাবে গল্প করতে করতে আমরা দুইজনে একটা ছোট্ট অফিসের সামনে চলে এলাম। এরপর আমি আকাশের পিছু পিছু যেতে লাগলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ছেলেটাকে এনেছো? জি ভাই, এই যে ছেলেটা, ওর নাম শ্রাবণ। লোকটা আমাকে কিছু সময় তাকিয়ে ভালো করে দেখে নিল, এরপর বলল, এই নাও সাইকেলের চাবি, কাল থেকে তোমার কাজ শুরু। মাসে 5,000 করে বেতন। আর এই যে ঠিকানা, এই এরিয়া সমস্ত বাসা থেকে শুরু করে সবগুলো দোকান অবধি পেপার পৌঁছে দিতে হবে। সে তুমি 1 ঘন্টায় দাও আর 5 ঘন্টায় দাও, সেটা আমার দেখার দরকার নেই। তবে কথা একটাই, ভোর 5টায় এখান থেকে পেপার নিয়ে যেতে হবে। একসাথে এতগুলো কথা শুনলো সব কিছু আমার মাথায় আটকে গেল। আমি লোকটাকে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আচ্ছা ভাই, আমরা আসি তাহলে। এসো। এরপর আমি আর আকাশ পেপার হাউস থেকে বেরিয়ে এলাম। ভাইয়া লোকটা অনেক রাগী, তাই না? তুই বুঝলি কিভাবে? আরে আমি লোক দেখলেই বুঝতে পারি, তার উপরে আবার এত কড়া কড়া কথা। কচু বুঝছিস তুই। চল, আজকে তোকে ট্রিট দিব আমি। ট্রিট? কিন্তু কেন? এই যে তুই চাকরি পেয়ে গেলি, এটার জন্য। ভাই ট্রিট তো আমার দেওয়ার কথা তোমাকে, আর সেখানে তুমি। আরে বড় ভাই হই আমি তোর, আমার একটা দায়িত্ব আছে না? এই কথাটা শোনার পরে আমার মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ আমার নিজের রক্তের কেউ কোনো দিন এমন করে বলেনি, শুধু আমার মা বাবা ছাড়া। এরপর দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। রেস্টুরেন্টটা ছোটোখাটো হওয়ার কারণে এখানে আর অপমানিত হতে হয়নি, কারণ বড় বড় রেস্টুরেন্টে এই পোশাকে গেলে সবাই নিশ্চয়ই আমাকে অন্য চোখে দেখতো। এরপর আমি আর আকাশ দুজনে আমাদের বাসায় চলে যাই। রোজ রাতের মতো আজকেও বাবা মায়ের সাথে কথা বলে নিলাম। এরপর কিছু সময় বই নিয়ে ঘাটাঘাটি করলাম। আমার কাছে যে বইগুলো আছে এগুলো সব পুরনো বই। আমি এগুলো আমার পাড়ার এক বড় ভাইয়ের কাছ থেকে চেয়ে এনেছি, কারণ এত টাকা দিয়ে নতুন বই কেনার ক্ষমতা আমার কোনোদিনও ছিল না। তবু আমি মন খারাপ করি না, কারণ বই তো বই, সেটা হোক পুরনো বা নতুন, একই তো কথা। পরদিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। এরপর কোনো মতে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ি। আকাশ ঘুমোচ্ছিল, যার কারণে আমি তাকে না ডেকেই বেরিয়ে পড়ি। আমি জোরে জোরে হেঁটেই পেপার হাউসে পৌঁছে যাই। একদম ঠিক সময় গিয়ে পৌঁছাই। লোকটা আমাকে ঠিক সময় আসতে দেখে মনে মনে অনেক খুশি হয়, কারণ আজ পর্যন্ত কোনো পেপার বয় এত সকাল সকাল এখানে আসেনি। লোকটা কিছু না বলে আমাকে পেপারের বান্ডিল ধরিয়ে দেয় আর সাইকেলটা দেখিয়ে দেয়। এরপর আমি একটা হাসি দিয়ে বেরিয়ে পড়ি পেপার বিলি করতে। যেহেতু আজকে আমার প্রথম দিন, তাই একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আমি এটাকে হ্যান্ডেল করে নেই, কারণ এর আগে এমন অনেক ধরনের কাজ আমি করেছি, তাই এই কাজটা করতে তেমন অসুবিধা হলো না। তবে আজকে প্রথম দিন হয় আমার পুরো শরীর থেকে ঘাম বেরিয়ে যায়। পেপার বিলি করতে করতে সকাল 9টা বেজে যায়। আমি সাইকেল পেপার হাউসে রেখে তাড়াতাড়ি করে বাসায় চলে যাই, কারণ এরপর আমাকে আবার ভার্সিটি যেতে হবে। বাসায় এসে দেখি আকাশ ভাই অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমাকে দেখেই একটা হাসি দিয়ে বলল, কিরে, কেমন কাটলো প্রথম দিন? ভাইয়া অনেক ভালো, কোনো সমস্যা হয়নি আমার। তা তো তোর ঘাম ভেজা শার্ট দেখলেই বোঝা যায়। আসলে ভাইয়া প্রথম দিন তো, তার উপর আবার জোরে জোরে সাইকেল চালিয়েছি। হয়েছে হয়েছে, কথা বলে সময় নষ্ট করিস না, ফ্রেশ হয়ে খাবার খেতে যা, বুয়া এসে রান্না করে রেখে গেছে। হ্যাঁ ভাইয়া। এরপর আকাশ তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল, আর আমিও খাবার খেয়ে ভার্সিটির দিকে রওনা দিলাম। তবে ভার্সিটিতে আসতে আসতে আজকে একটু লেট হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে ক্লাসের দিকে যেতে লাগলাম, কিন্তু ক্লাসের সামনে এসে দেখি স্যার আমার আগেই ক্লাসে ঢুকে পড়েছে। স্যার, ভেতরে আসবো? হঠাৎ আমার কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকায় এবং বিভিন্ন রকমের বিভিন্ন সাউন্ড করে, খ্যাত, কাইল্লা, ছোট লোক ইত্যাদি ইত্যাদি। আমি সেগুলো মুখ বুজে সহ্য করে নিই আর ক্লাসের একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে পড়ি। রাফি ভেবেছিল আমি আজকে আসবো না, তাই সে ফার্স্ট বেঞ্চে বসেছিল। অবশেষে আমাকে দেখতে পেয়ে সে একদম পিছনে আমার কাছে এসে বসে পড়ে। এ কি বন্ধু, তোমাকে আজকে এত টায়ার্ড দেখাচ্ছে কেন? না, এমনিতেই। আমি চাই না যে আমার ক্লাসের কেউ জানুক যে আমি একজন পেপার বয়। এটা যদি সবাই জানতে পারে তাহলে দেখা যাবে যে এটা নিয়েও তারা আরও বেশি বেশি মজা করবে, তাই আমি এটা এড়িয়ে যাই। রাফি যদিও অনেকবার জানতে চেয়েছিল, কিন্তু আমি প্রতিবারই এড়িয়ে গিয়েছি। এইভাবে আজকের দিনটাও কেটে গেল। আমি আর রাফি ক্লাস শেষ করে একসাথে বের হই। আজকে রকি নামের ছেলেটা আর তার গ্যাংকে দেখতে পাইনি, হয়তো ভার্সিটি আসেনি। তখনই খেয়াল করি রকি ক্যাম্পাসে বসে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ভয়ে ভয়ে আমি রাফির সাথে হাঁটতে থাকি।
মনে মনে যে ভয়টা পাচ্ছিলাম অবশেষে সেটাই হলো। রকি আমাকে ডাক দিল। আমি আস্তে আস্তে রকির কাছে গেলাম। এদিকে আমার কাছে আয়। আমি ভয়ে রকির কাছে যাচ্ছিলাম না, তাই রকি বাধ্য হয়েই আমার হাত ধরে তার পাশে বসায়। আমাকে এত ভয় পেতে হবে না। এই দুদিন আমার মুড অনেক খারাপ ছিল, আর তোকে এইভাবে ভার্সিটিতে আসতে দেখে একটু মজা নেওয়ার ইচ্ছে হয়েছিল, তাই তোর সাথে মজা করেছি। আমি চুপ করে আছি। আচ্ছা, তুই যা এবার। এরপর আমি রকির কাছ থেকে দূরে চলে এলাম। শ্রাবণ, রকি তোমাকে ডেকে নিয়ে কি বলল? তেমন কিছু না, চলো তাড়াতাড়ি বাসায় যেতে হবে। চলো তাহলে। এরপর রাফি তার বাসায় আর আমি আমার বাসায় চলে গেলাম। রোজকার মতো আজকেও আমি হেঁটে বাসায় গেলাম। প্রতিদিনের মতো একইভাবে আজকে দিনটাও কেটে গেল। পরদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে পেপার দিতে যাই। আজকে আমার মনটা অনেক ভালো, কারণ ভার্সিটিতে রকের হাত থেকে ছাড় পেয়েছি। খুশি মনে আজকে আমার কাজ করতে লাগলাম। আর আজকে আগের দিনের তুলনায় কষ্টও কম হলো। পেপার বিলি করে এসে আমি জামা কাপড় পরে রেডি হয়ে নিলাম। আমি নিজেকে একবার আয়নার সামনে নিয়ে গেলাম, আর নিজেকে দেখে আমি নিজেই হেসে দিলাম। পুরনো একটা মোটা চশমা, অনেক দিনের নোংরা জামা প্যান্ট, নোংরা বললে ভুল হবে, পুরনো। এতে আমার কোনো দুঃখ নেই। আমি যদি একদিন মানুষের মতো মানুষ হতে পারি তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আমার বাবা মাকে আর কাজ করতে দেব না। মাকে অনেক বড় একটা হাসপাতালে নিয়ে চিকিৎসা করাবো। আমাকে এই জায়গায় থেমে গেলে চলবে না, অনেক বড় হতে হবে জীবনে। এখন অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে। আয়নার সামনে দাঁড়িয়ে এগুলো ভাবছিলাম। আকাশ আমাকে এই অবস্থায় দেখে আমার কাঁধে হাত রেখে বলল, কি ভাবছিস এভাবে দাঁড়িয়ে? আকাশ ভাইয়ের ডাকে একটু কেঁপে উঠলাম। কিছু না ভাইয়া, বাবা মায়ের কথা খুব মনে পড়তেছে। প্রথম কয়েকদিন একটু মনে পড়বে, এরপর সব ঠিক হয়ে যাবে। আর দেরি করিস না, ভার্সিটিতে যাবি না? হ্যাঁ ভাইয়া, এক্ষুনি যাব। এরপর আমি আর আকাশ সকালে নাস্তা না করেই বাসা থেকে বেরিয়ে গেলাম, কারণ আজকে বাসায় বউ আসেনি। এদিকে আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, কারণ ভোরে ঘুম থেকে উঠেই কোনো কিছু না খেয়ে অনেকটা কাজ করেছি। ক্ষুধা তো লাগারই কথা। আমি আমার প্যান্টের পকেটে হাত দিলাম। 10 টাকার একটা পুরনো নোট খুঁজে পেলাম। আমার মুখের কোনো একটা হাসি ফুটে উঠল। আর দেরি না করে ভার্সিটির সামনে থাকা একটা টং দোকানে চলে গেলাম। 10 টাকা দিয়ে 2টা রুটি কিনে নিয়ে আসলাম। এরপর রাস্তার পাশে বসে খেতে যাব, তখন একটা বাচ্চাকে দেখতে পেলাম। পরনে ছেঁড়া একটা জামা আর প্যান্ট। ছেলেটা হয়তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। ভাইয়া অনেকদিন ধরে কিছু খাই না, কিছু খেতে দিবে? বাচ্চাটাকে দেখে আমার অনেক মায়া হলো। আমি আমার ভাগের একটা রুটি ছেলেটাকে দিয়ে দিলাম। ছেলের একটা মিষ্টি হাসি উপহার দিল, যেটা কোটি কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। এগুলো ভেবে আমি যখন আমার কাছে থাকা বাকি একটা রুটি খেতে যাব, তখনই খেয়াল করি ছেলেটা রুটি খাওয়া শেষ। আমি আমার হাতে থাকা রুটিটার দিকে তাকিয়ে আছি। মনে মনে ভাবলাম, আমি তো মাত্র একটা সকাল খাবার খাইনি, আর এই ছেলেটা হয়তো অনেক দিন ধরে না খেয়ে আছে। ওর ক্ষুধার কাছে আমার ক্ষুধার কোনো মাইনেই রাখে না। তাই আমি আর কিছু না ভেবেই আমার ভাগের বাকি রুটিটাও ছেলেটাকে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলাম। ছেলেটা খুশিতে যেন আত্মহারা হয়ে গেল। আমি ছেলেটাকে বিদায় জানিয়ে ভার্সিটির দিকে হাঁটা দিলাম। মনে মনে ভাবতে লাগলাম, 10 টাকা দিয়েও কারো মুখে হাসি ফোটানো সম্ভব, শুধু মন থাকা লাগে। এগুলো ভাবতে ভাবতেই ভার্সিটি ঢুকে গেলাম। আর এতক্ষণে বসে আমার আর ছেলেটার কর্মকাণ্ড সব কিছু দেখতেছিল গাড়ির ভেতরে থাকা মায়াবী 2টা চোখ। সে অপরূপভাবে আমার কর্মকাণ্ড দেখতেছিল আর ভাবতেছিল, এখন এমন মানুষ আছে যে কিনা নিজের খাবার অন্যকে বিলিয়ে দেয় আর বিনিময়ে একটা হাসি উপহার দেয়। এগুলো ভাবতে ভাবতে সে ছেলেটাকে হারিয়ে ফেলে। আর একটা বড় নিঃশ্বাস নিয়ে ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। আমি আজকে একদম ঠিক সময় ক্যাম্পাসে এসেছি। হাসি মুখে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলাম, কিন্তু মুহূর্তে আমার হাসি মুখ মলিন হয়ে গেল, কারণ আমার ক্লাসের সবাই আজকেও আমাকে খ্যাত, ছোট লোক, কালো এসব বলতে লাগলো। নিজের সামনে নিজের কানে এমন কথা শোনা যে কতটা কষ্টের, সেটা একমাত্র সেই লোক ছাড়া আর কেউ বুঝবে না। আমার শুধু কথাগুলো কানে যাচ্ছে, কারণ এই কথার প্রতিবাদ করার ক্ষমতা নেই। আমি মাথা নিচু করে ক্লাসের একদম শেষ বেঞ্চে গিয়ে বসে রইলাম। আজকে রাফি আসেনি, তাই আমি সম্পূর্ণ একা। এইভাবে কিছু সময় থাকার পর এক পর্যায়ে স্যার ক্লাসে চলে এলো। সবাই চুপ হয়ে গেল। আমি আমার চোখের পানি মুছে ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাসের মাঝে হঠাৎ করে প্রিন্সিপাল স্যার ক্লাসে আসলো। এর সাথে একটা মেয়েও আছে। সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে গেল। ক্লাসের সব ছেলেরা মেয়েটাকে দেখে অবাক হয়ে গেল, কারণ মেয়েটা আসলে অনেক সুন্দর ছিল। কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। স্টুডেন্ট, যে যার জায়গায় বসে পড়ো। আজকে তোমাদের এখানে আসার একটা কারণ আছে। কি কারণ স্যার? এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে শিমলা, আমাদের শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আনোয়ার হোসেনের একমাত্র মেয়ে। শিমলা আজ থেকে তোমাদের সাথে তোমাদের এই ক্লাসেই পড়াশোনা করবে। ক্লাসে সবাই একসাথে ওয়েলকাম জানালো শিমলা নামের মেয়েটাকে। এরপর প্রিন্সিপাল স্যার ক্লাস থেকে চলে গেল।
আর শিমলা নামের মেয়েটা বসার জন্য একটা সিট খুঁজতে লাগলো। ক্লাসের সব ছেলেরা তাদের পাশের সিট একদম শার্ট দিয়ে মুছে দিচ্ছে যাতে করে শিমলা তাদের পাশে বসে, কিন্তু শিমলা সবাইকে অবাক করে দিয়ে আমার পাশে এসে বসে। কিন্তু আমি এখনো মেয়েটার দিকে একবারও তাকাইনি। ক্লাসের সবাই তো হা করে তাকিয়ে আছে যে কি হচ্ছে এটা, একটা কালো ক্ষেতের পাশে এত সুন্দর একটা বড়লোক ঘরের মেয়ে বসলো। কেউ যেন এটা মেনেই নিতে পারছে না। এতগুলো বেঞ্চ ফাঁকা থাকা সত্ত্বেও শিমলা কেন আমার পাশে এসে বসলো, এর আসল কাহিনী আমি আপনাদের খুলে বলতেছি শুনুন। কিছুক্ষণ আগে আমার আর ওই পথশিশু কর্মকাণ্ড যে চোখ দুটো দেখতেছিল, সেই চোখ দুটো আর কারো ছিল না, ওটা ছিল শিমলারই চোখ। শিমলা আজকে এই ভার্সিটিতে ভর্তি হতে এসেছিল, আর ভার্সিটির সামনে এসেই আমার ওই বিষয়টি খেয়াল করে। এরপর হঠাৎ করে শিমলা আমাকে হারিয়ে ফেলে। এরপর যখন শিমলা ক্লাসে আসে তখন যেন এক আকাশ সমান অবাক হয়, কারণ রাস্তা সেই ছেলেটা তারই ক্লাসমেট। সে মনে মনে অনেক খুশি হয় আর 7-5 না ভেবেই আমার পাশে এসে সে বসে পড়ে। এটাই হচ্ছে আসল কাহিনী। এইভাবে আজকে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল, কিন্তু শিমলা একবারও আমাকে মাথা উঁচু করে তার দিকে তাকাতে দেখেনি। বিষয়টি বেশ মজার লাগলো তার কাছে। আর আমার পাশে কে বসেছে সেটা দেখার কোনো প্রয়োজনই আমি মনে করিনি, তাই আমি মাথা নিচু করে স্যারদের ক্লাস করতেছিলাম। এরপর ক্লাস শেষ করে আমি আমার ব্যাগ নিয়ে বাইরে চলে আসি। আমার উদ্দেশ্য সোজা বাসায় যাওয়া, কিন্তু হঠাৎ করে একটা মেয়ে এসে আমার রাস্তা আটকালো। আমি মেয়েটাকে আগে কোনোদিনও দেখিনি। আমি মেয়েটাকে দেখে অনেক অবাক হয়ে যাই। মেয়েটা দেখতে অনেক সুন্দর, পুরো পরীর মতো। আমি আর কিছু ভাবার আগেই মাথা থেকে সব কিছু ঝেড়ে ফেলে দেই। যেহেতু এর আগে আমি মেয়েদের হাতে অপমানিত হয়েছি, সাথে থাপ্পড়ও খেয়েছি, তাই এবার ভয় পেয়ে আগে থেকেই বলে দিলাম, দেখুন আপু, আমি কিন্তু আপনাকে কিচ্ছু বলিনি, কিছু করিওনি, তাই শুধু শুধু আমাকে অপমান করবেন না প্লিজ। শিমলা আমার এমন কথা শুনে অনেক অবাক হয়ে যায় আর এসে দিয়ে বলে, আরে না, তুমি কি আমাকে কিছু করেছো নাকি যে আমি তোমাকে অপমান করব? শিমলার গলার কণ্ঠ শুনে আমি যেন আবারও হারিয়ে গেলাম। আমার সাথে আগে এমন হয়নি কখনো। একটা মেয়ের গলার কণ্ঠ এতটা মধুর হতে পারে আমি সেটা কখনো ভাবিনি। আমি তো তোমার ক্লাসমেট, তাই তোমার সাথে পরিচিত হতে এসেছি। মানে প্রিন্সিপাল স্যার যাকে আমাদের... আমি আজকে নতুন ভর্তি হয়েছি, কিন্তু তুমি আমার দিকে একবার তাকিয়েও দেখলে না কেন? আমি তো তোমার পাশেই বসেছিলাম। দেখুন আপু, আপনি অনেক বড় লোকের মেয়ে আর আমি সামান্য রিক্সা চালকের ছেলে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি বরং আপনার ক্যাটাগরির বন্ধু খুঁজে নেন। আমি এটা বলে হনহন করে সেখান থেকে হেঁটে চলে এলাম। শিমলাকে একটা কথা বলারও সুযোগ দিলাম না। শিমলা আমার কথার আগামাতে কিছুই বুঝতে পারলো না, তাই সে আর বেশি কিছু না ভেবেই সে গাড়িতে উঠে বাসার দিকে চলে গেল। আমি রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলাম, তখনই রকি এসে আমার রাস্তা আটকালো। ওই রাহুল, ভালো করে দেখতো এই ছোট লোকের মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই। রকি, এগুলো তুমি কি বলতেছো? কোথায় তুমি আর কোথায় আমি? তোমার সাথে আমার কোনো তুলনাই হয় না। এটা যখন তুই বুঝিস তাহলে ওই শিমলা কেন বোঝে না? ও কেন তোর পাশে গিয়ে বসলো? আমার সিটও তো ফাঁকা ছিল। এখানে আমার কি করার আছে? আমি তো তাকে বলিনি যে আমার পাশে এসে বসুন। রকি এই ক্ষেতটা ঠিকই বলেছে, ওকে ছেড়ে দে আর চল বাসা যাই। আচ্ছা, তোদের কথা ছেড়ে দিলাম। আরেকটা কথা, তোকে যেন ওই মেয়ের আশেপাশেও না দেখি। আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আবারও হাঁটতে শুরু করলাম। মনে মনে ভাবতে লাগি, এখানে আমার কি দোষ? মেয়েটাই তো আগে এসে আমার পাশে বসেছে। তবুও রকি যখন বলেছে মেয়েটার কাছ থেকে দূরে থাকাই ভালো হবে, শুধু শুধু ঝামেলা না জড়ানোই ভালো। এগুলো ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আসি। এরপর কিচেনে গিয়ে খাবার খেতে লাগি। খাবার খাওয়ার সময় বাচ্চাটার কথা খুব মনে পড়ে যায়। কতদিন না খেয়ে কাটিয়ে দেয় ওরা। আর বড় লোকের ছেলেমেয়েরা খাবার নিয়ে কত কিছু করে, এটা খাবো না, ওটা খাবো না, ইত্যাদি ইত্যাদি। আমি খাবার শেষ করে রুমের পাশে বেলকনিতে একটা বই নিয়ে বসে পড়লাম, কিন্তু কিছুতেই যেন পড়ায় মন বসাতেই পারছি না। বারবার শুধু শিমলা নামের মেয়েটার চোখের সামনে ভেসে উঠতেছে। বারবার আমার কানে মেয়েটার বলা কথাগুলো আসতেছে। এগুলো কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারতেছি না। আমি শুনেছি মানুষ যদি কোনো দিন প্রেমে পড়ে তাহলে নাকি তার সাথে এমন হয়। তাহলে কি? আমি আর বেশি কিছু না ভেবে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিই, কারণ এটা কোনোদিনও সম্ভব না। কোথায় শিমলা আর কোথায় আমি, আকাশ পাতাল তফাৎ। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আকাশও বাসায় চলে আসে। বাসায় এসে আকাশ লক্ষ্য করে আমাকে আজকে একটু অন্যরকম লাগছে, কেমন যেন চেহারা একটু হাসি ফুটে আছে। তাই আকাশ আমাকে জিজ্ঞাসা করে, কিরে, কি করছিস? ও ভাইয়া তুমি? কি আর করবো, একটু বই পড়তেছিলাম। তা আজকে তোকে একটু খুশি খুশি লাগতেছে কেন? কই ভাইয়া, আমি তো এমনি থাকি সব সময়। হয়েছে, আমি জানি। তুই মন দিয়ে বই পড়, আমি আমার রুমে যাচ্ছি। আচ্ছা ভাইয়া,
আকাশ আমার রুম থেকে চলে যাওয়ার পরে আমি আমার পুরনো মোবাইল ফোনটা বের করি। এরপর মাকে কল করি। আম্মা, বাপ, আমায় বল। তোমরা সবাই কেমন আছো আম্মা? আমি ভালো আছি, তোর চিন্তা করতে হবে না। তুই কেমন আছিস সেটা বল। আম্মা, আমি এখানে অনেক ভালো আছি। জানো, এখানে আমি একটা ভাইয়ার সাথে থাকি। সে খুবই ভালো মানুষ। নিজের শরীরের যত্ন নিস বাপ। হ্যাঁ আম্মা। কি করতেছো এখন তুমি? রাতের খাবার রান্না করেছিস? আব্বা কোথায়? আব্বার কাছে দাও না, একটু কথা বলি। আমার এমন কথায় আম্মা চুপ হয়ে যায়। কারণ আমার আব্বা যে এখন রাতেও রিক্সা চালানো শুরু করেছে, শুধুমাত্র আমার কথা চিন্তা করে। কি হলো আম্মা, তুমি চুপ করে আছো কেন? আব্বা কোথায়? তোর আব্বা একটু বাইরে আছে। আচ্ছা আম্মা, আব্বা এলে আমার কথা বললো। এরপর আমি ফোনটা কেটে দিই। বাড়িতে আমার মায়ের সাথে কথা বলে মনটা আরও যেন ভালো হয়ে যায়। এইভাবে আজকের দিনটাও কেটে গেল। প্রতিদিনের মতো আজকে ভোরবেলায় ঘুম থেকে উঠেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আমার সাইকেলের পিছনে এক বোঝাই খবরের কাগজ, যেগুলো রোজ সকালে সময় মতো বিলি করাই আমার কাজ। আজকে কেন জানি খুব সকালেই শিমলার ঘুমটা ভেঙে গেল। কিছুতে আর ঘুম এলো না। সে কোনোদিন এত সকালে ঘুম থেকে উঠেও নি। ফ্রেশ হয়ে এসেই নিজে এক কাপ চা বানিয়ে বেলকনিতে চলে এলো। সকালের মিষ্টি রোদ যে এত সুন্দর, এটা জানলে সে রোজ সকালে বেলকনিতে আসতো। রাস্তার দিকে তাকিয়ে বাইরে পরিবেশ দেখতেছিল শিমলা। তখনই বাইরে লক্ষ্য করলো পেপার বয় এসেছে, কিন্তু দূর থেকে কেমন যেন চেনা চেনা লাগতেছে শিমলার কাছে। যখনই পেপার বয় শিমলাদের বাসার সামনে এলো, তখন শিমলা অনেক অবাক হয়, কারণ পেপার বয়টার কেউ ছিল না, ওটা ছিল আমি। আমাকে নিয়ে শিমলার কৌতূহলটা যেন আরও বেড়ে যায়। সে অপলক দৃষ্টিতে বেলকনিতে বসে আমার কাজ দেখতে লাগলো। একটা পেপার মুড়িয়ে বাসার বাইরে থেকে ছুঁড়ে মারলাম ভেতরে। এরপর আমি সাইকেল চালিয়ে অন্য বাসায় যাওয়ার জন্য চলে গেলাম। যতক্ষণ পর্যন্ত আমাকে দেখা যাচ্ছিল, ততক্ষণ পর্যন্ত শিমলা আমাকে দেখতেই থাকে। এক পর্যায়ে হারিয়ে যায়, আর শিমলাও তো রুমে চলে যায়। রোজকার মতো আজকে সকালও খাবার রেডি করে খেয়ে নিই। এরপর কলেজের উদ্দেশ্যে রওনা দিই। রাস্তায় দিয়ে হাঁটতে হাঁটতে ভার্সিটির সামনে চলে যাই। ক্যাম্পাসের ভিতরে ঢুকেই আজকেও রাফিকে খুঁজে পাই না। হয়তো আজও আসবে না রাফি। বেশ কয়েকটা দিন হলো ভার্সিটিতে ভর্তি হয়েছি, কিন্তু এখনও ভার্সিটির ক্যাম্পাসটা ভালো করে ঘুরেই দেখা হয়নি। তাই আমি আজকে ঠিক করেছি এখন পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখব। যেইভাবে সেই কাজ। আমি হাঁটতেছি আর ক্যাম্পাসের সব জায়গায় চোখ দিয়ে দেখতেছি। খেয়াল করি ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় ছাত্রছাত্রী বসে আড্ডা দিচ্ছে, আর এর ভিতর থেকে কয়েকজন আমার দিকে অন্যভাবে তাকাচ্ছে। এই কয়েকটা দিন আমাকে মোটামুটি সবাই চেনে গেছে। খ্যাত নামটা উচ্চারণ হলেই সবাই বুঝে যায় যে ওটা আমি। কয়েকজন ছাড়া সবাই আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে। এই কয়েকদিনে এগুলো আমার অভ্যাস হয়ে গেছে। এখন আগের মতো আর কষ্ট লাগে না। এগুলো ভাবতেছিলাম আর হাঁটতেছিলাম, তখনই ঘটলো এক বিপত্তিকর ঘটনা। আমি অন্যদিকে তাকিয়ে হাঁটতেছিলাম, আর তখনই একটা মেয়ের গায়ের উপর গিয়ে ধাক্কা খাই। মেয়েটা আর আমি দুজনে মাটিতে পড়ে যাই। মেয়েটা ভীষণ রেগে যায়, মাটি থেকে উঠেই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমি তাল সামলাতে না পেরে একটু পিছিয়ে যাই। ভার্সিটির সবাই এই বিষয়টা নিয়ে বেশ মজা পেল, তাই তারা সবাই আগ্রহ নিয়ে বিষয়টি দেখতে লাগলো। তোর সাহস কি কর হয় আমাকে ধাক্কা দেওয়ার? ছোট লোক কোথাকার, নিজের চেহারার দিকে তাকিয়ে দেখছিস কখনো? কাল্লা ফুত একটা, তোকে তো ইচ্ছে করতেছে। আই এম সরি, আসলে আমি আপনাকে দেখতে পাইনি, না দেখে আপনার সাথে ধাক্কা খেয়ে যাই। তখনই মেয়েটার ফ্রেন্ডরা চলে এলো। তারা সবাই মেয়েটাকে জিজ্ঞাসা করলো, নাবিলা, কি হয়েছে তোর? এই ক্ষেতের সাথে দাঁড়িয়ে কি করতেছিস? নাবিলা নামের মেয়েটা সব কিছু খুলে বলল। তোর সাহস হয় কি করে নাবিলাকে ধাক্কা দেওয়ার? শালার ক্ষেত কোথাকার, কি নোংরা জামা কাপড়, দেখলেই তো বমি আসে। আমি বুঝতে পারিনি, না দেখে ধাক্কা লেগে গেছে, দয়া করে আমাকে মাফ করে দিন। তখনই নাবিলার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সে আমাকে বলে, মাপ করতে পারি, তবে তবে কি? তোকে সকলের সামনে কান ধরে 10 বার উঠবোস করতে হবে। না, এটা আমি করতে পারবো না। সামান্য একটা ধাক্কা লাগার কারণে এটা আমি করতে পারবো না। খেত আবার মুখে মুখে কথা বলে। আমি বলেছি, ব্যাস তোকে এটা করতেই হবে, না হলে আমি কিন্তু আমার ছেলে ফ্রেন্ডে ডাক দেব। ওরা যে তোর কি হাল করতে পারে সেটা তোর কল্পনার বাহিরে। আমি এর কোনো রাস্তা না পেয়ে সকলের সামনে কান ধরে উঠবোস করতে লাগি। ভার্সিটির সবাই জোরে জোরে কাউন্ট করতেছে, যেন এটা কোনো সার্কাস হচ্ছে। আমি আমার চোখের পানি আটকে রাখতে পারিনি। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে, তবুও কারো মায়া হয় না আমার জন্য। এভাবে 5 বার করার পরে কোত্থেকে যেন সেই দিনের সেই মেয়েটা মানে শিমলা আমার সামনে চলে আসে। শিমলা আমাকে থামিয়ে দেয়। সে সরাসরি নাবিলাকে জিজ্ঞাসা করে, কি হচ্ছে এখানে? আর তুমি ওকে এভাবে কান ধরতে বলেছো কেন? এই ক্ষেত আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে, তাই ওকে শাস্তি দিচ্ছি।
ও আচ্ছা, এই ব্যাপার। মনে করে তুমি হঠাৎ কালকে আমার সাথে ধাক্কা খেলে, এরপর আমি বললাম যে তুমি আমাকে ইচ্ছে করে ধাক্কা দিচ্ছ, তখন যদি আমি তোমাকে কান ধরতে বলি, তুমি কি ধরবে? নাবিলা মেয়েটা চুপ হয়ে যায়। তখনই পাশ থেকে একজন বলে ওঠে, কোথায় নাবিলা আর কোথায় ক্ষেত? তাহলে আমি যদি বলি, কোথায় আমি আর কোথায় নাবিলা? আমার বাবা শহরের সব থেকে বড় বিজনেসম্যান, আমার সাথে তো নাবিলা কোনো দিক দিয়েই যায় না, তার মানে নাবিলা কান ধরবে? এরপর সবাই চুপ হয়ে যায়। পুরো কলেজ এতক্ষণ ধরে শিমলার কথা শুনছিল। সকলের মনে এবার একটু মায়া হলো আমার জন্য। কারো কাছে কোনো উত্তর নেই প্রশ্নের। শিমলা এখানে দাঁড়িয়ে না থেকে আমার হাত ধরে ক্যাম্পাসের একদম একটা ফাঁকা জায়গায় নিয়ে এলো। আমি এখনও কান্না করেই চলেছি। শিমলা ব্যাপারটা বুঝতে পেরে টিস্যু দিয়ে আমার চোখের পানি মুছে দিল। তখন আমি অপলকভাবে শিমলার দিকে তাকিয়েছিলাম। মেয়েটা আসলে অনেক সুন্দর আর ভালো, তা না হলে কেউ এরকম করে? তুমি তো আসলেই একটা বোকা। হঠাৎ শিমলার মুখে এমন কথা শুনে আমি একটু লজ্জা পাই আর জিজ্ঞাসানু দৃষ্টিতে তাকিয়ে থাকি তার দিকে। শিমলা যেন চোখে চোখেই আমার প্রশ্নটা বুঝে গেল। সে হেসে জবাব দিল, বোকা না হলে কেউ এরকম সকলের সামনে কান ধরে? সামান্য একটা মেয়ের কথাই কেউ কান ধরে? বোকা কোথাকার। আমি খুবই একটা সামান্য পরিবারের ছেলে। আমার কি ক্ষমতা আছে যে আমি মেয়েটার কথার প্রতিবাদ করব? ক্ষমতা থাকার দরকার হয় না, একটু শক্ত হলেই হয়। তবে এখন আর সমস্যা হবে না। কেন সমস্যা হবে না কেন? এখন তোমার কাছে আমি চলে এসেছি, এইবার আর কেউ তোমাকে কথায় কথায় অপমান করতে পারবে না। আমি সবাইকে আটকে দিব। কেন আপনি এমনটা করবেন? কারণ তুমি আমার ফ্রেন্ড, তাই। শিমলার মুখে ফ্রেন্ড কথাটা শুনে আমার মনে একটা শান্তির জোয়ার বয়ে যায়। কেন এমনটা হয় সেটা আগে জানা ছিল না। এখন কি এখানে এইভাবে বসে থাকবে নাকি ক্লাসেও যাবে? ক্লাসের সময় হয়ে গেছে। চলুন। এরপর শিমলার আমি একসাথে ক্লাসে প্রবেশ করি। পুরো ক্লাসের সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে, যেন তারা ভূত দেখতে পায়। তাকিয়ে থাকারই কথা, কারণ তাদের ক্লাসে সব থেকে সুন্দর মেয়েকে না একটা কালো গরিব ছোট লোক ছেলের সাথে বন্ধুত্ব করেছে, আবার একসাথে ক্লাসে এসে এক বেঞ্চে বসেছে। সবাই অবাক হলেও একজন ভীষণ রেগে আছে। সে আর কেউ না, রকি। কারণ রকি মনে মনে শিমলাকে পছন্দ করে, আর সে এটা মেনে নিতে পারতেছে না যে তার পছন্দের মানুষ খ্যাত একটা ছেলের সাথে বসে আছে, আবার কথা বলতেছে। আমি আর শিমলা দুজনে পিছনে বসে কথা বলতেছিলাম। তখনই ক্লাসে স্যার প্রবেশ করলো। সবাই চুপ হয়ে গেল এবং ক্লাসে মনোযোগ দিল। এইভাবে দেখতে দেখতে দুপুর হয়ে গেল। সবাই ক্লাস থেকে বের হলো। আমি আর শিমলাও সকলের মতো বাইরে বের হলাম। এদিকে রকি শিমলা আর আমাকে একসাথে দেখে রাগে জ্বলে পড়ে যাচ্ছিল। যেহেতু আমার সাথে শিমলা আছে, তাই সে কিছু বলতে পারতেছিল না। রকি সুযোগের অপেক্ষায় রইল। শ্রাবণ, চলো ক্যান্টিনে যাই, অনেক ক্ষুধা লাগছে। আমি সাথে সাথে শিমলাকে না বলে দিলাম, কারণ একটাই, টাকা। আমি ভার্সিটি এসে কোনোদিন দুপুরে খাবার খাই না। এমনিতে অনেক সমস্যার মধ্যে সকাল বিকাল 2 বেলা খাবার খাই, তার উপরে আবার এই ক্যান্টিনে দামি খাবার, কোনো প্রশ্নই আসে না। আমার ক্ষুধা লাগেনি, আপনি কি খেয়ে আসুন। আমার এই কথার পেছনে যে ব্যাপক কষ্ট আর লজ্জা রয়েছে সেটা শিমলার বুঝতে বাকি নেই। তাই শিমলা আমাকে বলল, আরে চলো, আজকে আমি তোমাকে ট্রিট দিব। ট্রিট? কিন্তু কেন? কারণ তোমার আর আমার ফ্রেন্ডশিপ হয়েছে না, এই কারণে আমি তোমাকে আজকে আমার পক্ষ থেকে ট্রিট দিব। আমি তবুও মানতে চাই না, কিন্তু শিমলা অনেক জোর করে আমাকে রাজি করিয়ে ভার্সিটির ক্যান্টিনে নিয়ে আসে। আমাকে শিমলাকে একসাথে দেখে সবাই আমাদের দিকে তাকায়, কিন্তু কেউ কোনো বাজে কথা বলে না, শুধুমাত্র শিমলার ভয়ে। শিমলা মেয়েটা আজকে সকালে যে কাণ্ড ঘটিয়েছে তাতে আমাকে আর কেউ কোনো কিছু বলার সাহস পাচ্ছে না। এখানে আমার সাথে যদি শিমলা না থাকতো তাহলে সবাই নিশ্চয়ই আমাকে উল্টাপাল্টা বলে ভাগিয়ে দিত। আমি বিষয়টি বুঝতে পেরে শিমলাকে মনে মনে একটা ধন্যবাদ জানাই। এরপর খাবার শেষ করে শিমলা আর আমি ক্যাম্পাসের একটা জায়গায় গিয়ে বসে পড়ি। শ্রাবণ, তোমাকে একটা কথা বলবো। বলেন। তোমার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলির কথা শুনেই আমার মনটা খারাপ হয়ে যায়, কিন্তু আমি নিজেকে স্বাভাবিক করে উত্তর দেই, আমি, বাবা আর মা। আর কেউ নেই? আরও অনেকে আছে, তবে তারা আমাদের সাথে কেউ যোগাযোগ করে না, কারণ আমরা তাদের ক্যাটাগরির না। আমার বাবা একজন রিক্সা চালক আর মা বাসার কাজ করে। শিমলা খেয়াল করে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি কি না জেনেই তোমাকে কষ্ট দিয়ে ফেললাম? না, একদমই না, যেটা সত্যি সেটাই তো বললাম আমি। আমার কথা বাদ দেন, আপনার পরিবারে কে কে আছে? আমি আর আব্বু। আপনার মা নেই? না, আমি যখন খুব ছোট ছিলাম তখন আম্মু আমাকে রেখে। সরি। ইটস ওকে। আচ্ছা, তোমার মোবাইলটা দাও তো। কেন? আরে দাও না। এরপর আমি আমার পুরনো মোবাইল বের করে শিমলার কাছে দিলাম। শিমলা মোবাইলটা দেখে কিছু সময় তাকিয়ে রইল, এরপর বলল, আচ্ছা, কালকে কি বার? কালকে তো শুক্রবার, মানে ভার্সিটি অফ থাকবে। কালকে সকাল 10টার পরে আমার সাথে দেখা করতে পারবে? আমি কিছু সময় ভেবে নিলাম,
কালকে পেপার দেওয়া শেষ হতে 9টা বেজে যাবে। এরপর খাবার খেয়ে শিমলার সাথে দেখা করা সম্ভব হবে। পারবো, কিন্তু কেন? একটা কাজ আছে, কালকেই বলবো। তুমি তোমার বাসার ঠিকানা দাও, আমি নিজেই কালকে তোমার বাসার সামনে দেখা করতে আসবো। এরপর আমি শিমলাকে আমার বাসার ঠিকানা দিলাম। শ্রাবণ, আজকে আর ক্লাস করতে ইচ্ছে করতেছে না, চলো বাসায় যাই। কিন্তু কোনো কিন্তু না, চলো। এরপর আমার হাত ধরে নিয়ে রাস্তায় বের হয় শিমলা এবং আমার সাথে হাঁটতে থাকে। তখনই শিমলার ড্রাইভার এসে বলল, ম্যাম গাড়িতে আসুন, শুধু শুধু কষ্ট করে হাঁটতেছেন কেন? 20 মিনিট পরে রোড থেকে আমাকে পিক করে নিও, ঠিক আছে? জি ম্যাম। এরপর ড্রাইভার চলে যাওয়ার পরেই আমি জিজ্ঞাসা করলাম, এ কি, আপনি ড্রাইভারকে চলে যেতে বললেন কেন? আর আপনার বাসা তো ওইদিকে, তাহলে আপনি আমার সাথে যাচ্ছেন কেন? আস্তে আস্তে এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? আমার আজকে তোমার সাথে হাঁটতে খুব ইচ্ছে হচ্ছে, তাই আজকে তোমার সাথে তোমার বাসা পর্যন্ত যাব। মানে? কুল কুল, ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার বাসা পর্যন্তই যাব, ভিতরে যাব না। আমি কিন্তু এইভাবে বলতে চাইনি। আমি জানি, মজা করলাম তোমার সাথে। এইভাবে সারাটা রাস্তা শিমলা আমার সাথে বকবক করতে করতে এলো। আমার কাছে বিষয়টি বেশ ভালো লাগলো। মনে মনে বললাম, মেয়েটা অনেক অনেক পাগল, তা না হলে এমন বকবক কেউ করতে পারে? আমি বাসার সামনে এসে শিমলাকে বিদায় জানিয়ে বাসার ভেতরে চলে গেলাম। আর শিমলা তার গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে চলে গেল। এর মাঝে রকি এসেছিল আমাকে ধমক দিতে, কিন্তু এসে দেখি শিমলা রকি অনেক রাগ নিয়ে এখান থেকে চলে যায়। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে নিই, এরপর একা একাই হাসতে থাকি। আজকে আমি অনেক খুশি, কারণ আমি আমার পছন্দের মানুষের সাথে অনেকটা সময় একা একা কাটিয়েছি, যেটা আমি কল্পনাই করতে পারতেছি না। আমি নিজে নিজেকে প্রশ্ন করি, আচ্ছা শিমলা কি আমাকে সত্যি ফ্রেন্ড বানিয়েছে, নাকি শিমলা বাকি সকলের মতো আমার সাথে কোনো মজা করতেছে, নাকি আমি অসহায় বলে ও আমাকে সাহায্য করতেছে মাত্র? আমি কিছুই ভেবে পাই না। তবে এতটুকু বুঝতে পারি যে এই অল্প কয়েকদিনেই শিমলা আমার জীবনে অনেকটা জায়গা দখল করে নিয়েছে। এগুলো ভাবতে ভাবতে বিকেল হয়ে যায়। তখনই আমার একটা কাজের কথা খুব মনে পড়ল। আমি বাসা থেকে বেরিয়ে সোজা পেপার হাউসে চলে গেলাম সেই লোকটার কাছে, মানে যে আমাকে চাকরিটা দিয়েছিল। আসসালামু আলাইকুম ভাই। লোকটা আমাকে একবার দেখে আবার তার কাজে মন দিয়ে সালামে জবাব দিল। ওয়ালাইকুম সালাম। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু আমি মুখ ফুটে কিছু বলতে পারলাম না। আমাকে চুপ থাকতে দেখে লোকটা নিজেই বলল, এভাবে দাঁড়িয়ে না থেকে কিছু বললে বলে ফেলো। আমি যেন আকাশের চারটা হাতে পেয়ে গেলাম। তাড়াতাড়ি বললাম, ভাই আপনি তো জানেন আমি একজন স্টুডেন্ট, নিজের খরচ নিজেই চালিয়ে পড়াশোনা করি। ঢাকা শহরে আকাশ ভাই আর আপনাকে ছাড়া আমি কাউকে চিনি না। আপনার কারণে আমি ঢাকা শহরে এখনও টিকে আছি। তবে মাত্র এই কয়টা টাকা দিয়ে ঢাকা শহরে থাকা অনেকটা মুশকিল। তাই যদি আপনি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারেন, আমি আমার টাকা বাড়াতে বলছি না, আপনার তো অনেক পরিচয়, যদি আপনি আমাকে একটা কাজ জোগাড় করে দিতেন। আমার কথাগুলো মন দিয়ে শুনল লোকটা। সে আকাশের কাছ থেকে আমার সম্পর্কে সব কিছু শুনেছে, আর এই কয়দিন নিজের চোখে দেখেছে আমি কাজে একদমই ফাঁকি দিই না অন্যদের মতো। তাই সে আমার কথা চিন্তা করে একটা জায়গায় ফোন করে। তুমি একটু বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি একটা জায়গায় ফোন দিয়ে কথা বলে দেখি। আচ্ছা ভাই। এরপর আমি রুমের বাইরে এসে অপেক্ষা করতে লাগলাম। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম যাতে করে একটা কাজের জোগাড় হয়ে যায়। প্রায় 10 মিনিট পরে আমার ডাক এলো ভেতর থেকে। আমি এক মুহূর্ত দেরি না করে ভেতরে প্রবেশ করলাম। ভাই কোনো ব্যবস্থা হলো কি? তোমার কাজের ব্যবস্থা করে দিয়ে আমার লাভ কি? লোকটার কাছ থেকে এমন কথা আমি আশাই করিনি। মন খারাপ করে বললাম, আচ্ছা ভাইয়া ঠিক আছে। আমি রুম থেকে বাইরে আসতে যাব, তখনই লোকটা বলে উঠল, শনিবার থেকে রোজ সন্ধ্যা 6টা থেকে রাত 10টা অবধি একটা শোরুমে সেলার হিসেবে কাজ করতে হবে। আমি লোকটার মুখে এমন কথা শুনে মুহূর্তেই খুশি হয়ে যাই। মোটেও আশা করতে পারিনি যে এত সহজে আরও একটা কাজ পেয়ে যাব। ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। এরপর লোকটা তার চেয়ার থেকে উঠে একটা বাক্স আমার হাতে ধরিয়ে দিল, সাথে একটা শোরুমের ঠিকানা যেখানে তাকে কাজে সাহায্য করতে হবে। ভাই এই বক্সের মধ্যে কি আছে? ওই দোকানের সব সেলসম্যান একই শার্ট প্যান্ট পরে কাজে আসে, আর এটার মধ্যে সেই শার্ট প্যান্ট আছে, সেটা তোমাকে পরতে হবে। জি ভাই বুঝতে পেরেছি, আজকে তাহলে আমি আসি। আর বেতন কিন্তু বেশি না, ওখানেও তোমাকে মাসে 5,000 করে দিবে। আচ্ছা ভাইয়া। এরপর আমি হাসি মুখে পেপার হাউস থেকে বেরিয়ে আসি। বাক্সটা নিয়ে সোজা বাসার দিকে হাঁটা শুরু করি। আমি যে আজকে কত খুশি সেটা কেউ যদি না দেখে তাই বুঝবে না। আমি খুশি মনে বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। বাসায় এসে কলিং বেল বাজাতেই আকাশ এসে দরজা খুলে দেয়। এই অসময়ে তুই কোথা থেকে এলি? আর হাতে এটা কিসের বাক্স? আমি কিছু না বলেই আকাশকে শুধু জড়িয়ে ধরি।
হে পাগল, কি হয়েছে? এরকম করতেছিস কেন? ভাইয়া, আমি আরেকটা কাজ পেয়ে গেছি। কাজ? কি কাজ? এরপর আমি আকাশকে সবটা খুলে বলি। আকাশ আমার কাণ্ড দেখে অনেক অবাক হয়ে যায় আর ভাবে ছেলেটা সত্যি অসাধারণ, তা না হলে এমন কেউ করে। সকালে পেপার বিলি করতে যাওয়া, এরপর একটু রেস্ট না নিয়ে ভার্সিটি যাওয়া, আবার বিকালে সেখান থেকে সে শোরুমে কাজ, সেখান থেকে রাত 10টায় এসে হয়তো ছেলেটা আবার বই পড়বে, এসবই সে ভাবতে থাকে। তুই এত কষ্ট করতে পারবি? আমি একটা হাসি দিয়ে বললাম, ভাইয়া, আমি গরিব ঘরের ছেলে, আমি সবই করতে পারি, আর না পারলেও সময়ের সাথে তাল মিলে শিখে নিতে হবে। দেখিস, তুই একদিন অনেক বড় হবি। ভাইয়া, অনেক বড় হতে চাই না, শুধু এই সমাজে একটু সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চাই, যাতে মানুষ আমাদেরকে আর ছোট লোক বলে অপমান করতে না পারে। হবে হবে, সবই হবে। একদিন তোর এ ভাইয়ের কথা মিলিয়ে নিস। এরপর আকাশ আর আমি দুজনে যে যার রুমে চলে যাই। আমি আমার রুমে গিয়ে বই পড়তে লাগলাম, কিন্তু আজকেও পড়তে বসে আমার চোখের সামনে শুধু শিমলা ভাসতে লাগলো। অনেক কষ্টে ভেতর থেকে বেরিয়ে এসে আবারও পড়ায় মনোযোগ দিলাম। পরদিন সকাল সকাল ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে পেপার হজে চলে গেলাম। সেখান থেকে পেপার নিয়ে বেরিয়ে পড়লাম। শিমলা আজকে ইচ্ছে করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। কারণটা হচ্ছে, শিমলা জানে সকালবেলা আমি নিশ্চয়ই তাদের এখানে আসবো আর খবরের কাগজ দিয়ে যাব। তাই শিমলা কালকের মতো 1 কাপ চা নিয়ে বেলকনিতে অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে সেই মুহূর্ত চলে এলো। আমি শিমলাদের বাসার সামনে এসেই খবরের কাগজ দিয়ে সাইকেল নিয়ে আবার চলে আসলাম। শিমলার কেন জানি আমার সব কাজ ভালো লাগে, তাই সে সকালবেলা বেলকনিতে বসে চোরের মতো আমাকে দেখতেছিল। মাঝে মাঝে এগুলো ভেবে শিমলার অনেক হাসি পায়, তবে বিষয়টা তার বেশ ভালো লাগে। আজকে একটু তাড়াতাড়ি খবরের কাগজ দেওয়া শেষ করেছি, কারণ শিমলা যে আমাকে সকাল 10টার মধ্যে দেখা করতে বলেছে, সকালের খাবার না খেয়েই আমি আমার সবচেয়ে ভালো প্যান্ট শার্ট পরে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগি শিমলার জন্য। কিছুক্ষণ পরে শিমলার গাড়ি চলে এলো আমার সামনে। ভেতর থেকে শিমলা গাড়ির দরজা খুলে দিল। শ্রাবণ, ভেতরে এসো। আমি একটু ভয় পেয়ে যাই, কারণ এর আগে কখনো এই ধরনের গাড়িতে উঠিনি। যদি ভিতরে গিয়ে কোনো কিছু উল্টাপাল্টা করে দেই, তাই ভয়ে উঠতে যাচ্ছিলাম না। বিষয়টি বুঝতে পেরে শিমলা গাড়ি থেকে নেমে আমার হাত ধরে গাড়িতে ওঠায়। এরপর শিমলা ড্রাইভারকে বলে গাড়ি চালাতে। আপনি তো বলেছিলেন দেখা করতে, তাহলে এখন আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? একদম চুপ করে বসে থাকো, তোমার জন্য আজকে অনেক সারপ্রাইজ আছে। আমার কোনো সারপ্রাইজের দরকার নেই, কিন্তু শিমলা এই কথার কোনো উত্তর দেয় না, আর আমিও চুপ করে বসে থাকি। কিছু সময় পরে গাড়িটা একটা মোবাইল শোরুমের সামনে এসে দাঁড়ালো। আমি আর শিমলা দুজনে গাড়ি থেকে বের হলাম। আমাকে এখানে নিয়ে এলেন কেন? চুপ, একদম চুপ, আমার সাথে এসো। এরপর আমি শিমলার পিছু পিছু যেতে লাগলাম। দোকানের স্টাফগুলো আমার দিকে একটু অন্যভাবে তাকাচ্ছিল। আমি সেগুলো লক্ষ্য না করে শিমলার পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। এরপর শিমলা একের পর এক ফোন দেখতে লাগলো। কোনোটাই পছন্দ হচ্ছিল না তার। অবশেষে একটা ফোন চয়েস করে আমাকে দেখিয়ে জিজ্ঞাসা করলো, এটা কেমন? আমি ভাবি শিমলা হয়তো ওর জন্য ফোন কিনতেছে, তাই বললাম ভালো। কিন্তু বিপত্তি তো তখন ঘটলো যখন শিমলা টাকা দিল, কারণ ফোনটার দাম 1 লক্ষ টাকারও বেশি ছিল। আমার তো মাথা নষ্ট হওয়ার পালা, কারণ আমি যে মোবাইল ব্যবহার করি এর দাম মাত্র 900 টাকা, আর এই মোবাইলের দাম 1 লাখেরও বেশি। কিন্তু পরে আমি নিজেকে ঠিক করে নিই, কারণ বড় লোকদের কারবার একটু বড় বড়ই তো হয়। শ্রাবণ, চলো, আমার কাজ হয়ে গেছে। আমি এখনও যেন শখের মধ্যেই আছি। আমি শুধু মাথা নাড়িয়ে শিমলার পিছু পিছু যেতে লাগলাম। এরপর আবার আমরা গাড়িতে উঠলাম। কিছু সময় গাড়ি চলার পর আবার একটা শোরুমের সামনে এসে গাড়ি থামলো। তবে এটা মোবাইলের শোরুম না, শার্ট প্যান্টের শোরুম। আমি কিছুই বুঝতেছি না শিমলা আমাকে নিয়ে কেন এসব জায়গায় এসেছে। তখনই শিমলা বলে উঠলো, এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি আমার সাথে ভেতরে যাবে? এবার তো আরও অবাক হলাম, কারণ শিমলা ছেলেদের শার্ট প্যান্ট দেখতেছে, সেটা আবার আমার মাপ অনুযায়ী। আমি এই বিষয়টি ইজিভাবেই নিই। আমি ভাবি আমার মতো শিমলার হয়তো কোনো কাজিন আছে, তার জন্য হয়তো এগুলো কিনতেছে। বেশ কয়েকটা শার্ট প্যান্ট শপিং করে শিমলার আমি ওখান থেকে বের হলাম। উফ, এত কিছু কিনতে কিনতে দুপুর হয়ে গেল। চলো রেস্টুরেন্ট গিয়ে কিছু খেয়ে নেই। না না, আমার ক্ষুধা লাগেনি, আমি খাবো না, তুমি গিয়ে খেয়ে আসো। আমার না বলার পেছনের কারণটা শিমলা জানে, তাই সে আমার হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। আমার কাছে শিমলার এইসব পাগলামিগুলো বেশ ভালোই লাগে, তাই তো কথায় কথায় এত না করি। খাবার খাওয়া শেষ করে শিমলার আমি দুজনেই বাইরে বের হয়ে আসি। এরপর শিমলার হাতে থাকা সকল শপিং ব্যাগ গাড়িতে রেখে দিল। চলো। কোথায়? তোমাকে আজকে আমি আমার একটা প্রিয় জায়গায় নিয়ে যাব, যেখানে আমি রোজ একবার করে যাই। আজকে আমি তোমাকে সেখানে নিয়ে যাব। আমি আর কিছু না ভেবে শিমলার সাথে হাঁটতে লাগলাম। তখনই শিমলা রাস্তার পাশে একটা ফুচকার দোকান দেখতে পেল আর চিল্লিয়ে উঠল, শ্রাবণ, শ্রাবণ, ওই দেখো ফুচকাওয়ালা, আমি ফুচকা খাবো। আমি খেয়াল করলাম
শিমলা আমার বাঁ হাত ধরে আছে। এই জন্য এক পুরনো প্রেমিক প্রেমিকা। আমার কেন জানি ইচ্ছে হলো নিজেরটাকে শিমলাকে ফুচকা খাওয়াতে। তাই বললাম, আচ্ছা চলো, আজকে আমি তোমাকে ফুচকা খাওয়াবো। সত্যি তুমি খাওয়াবে? চলো। এরপর আমি ফুচকালার কাছে গিয়ে 1 প্লেট ফুচকা দিতে বললাম। এ কি, তুমি খাবে না? আমি এগুলো খাই না, তুমি খাও, আর আমি তোমার খাওয়া দেখি। আচ্ছা। শিমলা হাসি মুখে ফুচকা খেতে লাগলো। তখনই শিমলার চোখ গেল পাশের একটা কাপলের দিকে। তারা দুজন দুজনকে খাইয়ে দিচ্ছিল। এটা দেখে শিমলা তাদের দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো, তাকে যদি আমি ফুচকা খাইয়ে দিতাম। আমি যেন শিমলার মনের কথাটা পড়ে নিলাম। আমি সব কিছু ভুলে গিয়ে প্লেট থেকে একটা ফুচকা নিয়ে শিমলার মুখের সামনে ধরলাম। আর শিমলা এটা দেখে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল এবং এক গালেই ফুচকা খেয়ে নিল। এইভাবে সবগুলো ফুচকাই খেয়ে নিল। খাওয়া শেষে শিমলার আমি দুজনেই ভীষণ লজ্জা পাচ্ছিলাম। একজন আরেকজনের চোখের দিকে তাকাতে পর্যন্ত পারছিলাম না। আমি দাঁড়িয়ে না থেকে ফুচকালার বিল দিয়ে দিলাম। আজকে আমি বাসা থেকে টাকা নিয়ে বেরিয়েছিলাম, ভেবেছিলাম যদি কোনো কাজে লেগে যায়। অবশেষে কাজে লেগেই গেল। আমি আর শিমলা আবারও হাঁটতে লাগলাম রাস্তার পাশ দিয়ে। নীরবতা ভেঙে শিমলাই বলে উঠল, একটা জিনিস খেয়াল করেছো শ্রাবণ? কি? তুমি আমাকে আর আপনি করে নয়, তুমি করে বলতেছো। শিমলার কথায় অনেক লজ্জা পেলাম। আমি সাথে সাথে বললাম, সরি, ভুলে বলে ফেলেছি। আমিও চাই এই ভুলটা তুমি বারবার করো। আমি শিমলার কথার মানে বুঝে গেলাম, তাই আর কোনো কথা বললাম না। প্রায় 10 মিনিট হাঁটার পর আমি আর শিমলা একটা নদীর পাড়ে চলে এলাম। এই জন্য এক অপরূপ দৃশ্য। নদীর পাড়ের একটা বেঞ্চে গিয়ে বসলাম। নদীতে ছোটোখাটো অনেক নৌকা আছে। এই ব্যস্ত শহরেও যে এমন একটা জায়গা আছে, এটা আমার জানা ছিল না। আমি অবাক হয়ে দূরের বিল্ডিংগুলো দেখতে লাগি। সত্যি জায়গাটা অনেক সুন্দর। কেমন লাগলো আমার পছন্দের জায়গা? অনেক সুন্দর। জানো, আমি এখানে রোজ আসি। এখানে এলে আমার একাকিত্ব দূর হয়ে যায়, মন খারাপ থাকলেও একদম ভালো হয়ে যায়। সত্যি জায়গাটা অনেক ভালো। এভাবে শিমলার আমার অনেক কথাই হতে লাগে, যে কথা কোনো দিন শেষ হওয়ার ছিল না। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আমার হুঁশ এলো। এতক্ষণ তো মনেই ছিল না যে কতক্ষণ ধরে এখানে আছি। শিমলা, বিকেল হয়ে গেছে, এখন আমাকে বাসায় যেতে হবে। আর কিছু সময় থাকি না, আমার অনেক ভালো লাগতেছে। না, বাসায় কিছু কাজ আছে। কাজের কথা শুনে শিমলা আমাকে জোর করে না। আমরা হেঁটে গাড়ির কাছে চলে যাই। এরপর সোজা আমার বাসার সামনে চলে যাই। এখানে এসে আমি সবচেয়ে বেশি অবাক হই, কারণ শিমলা এখানে এসে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবে যেটা আমার কল্পনার বাইরে ছিল। কারণ আমি যখন গাড়ি থেকে বের হয়ে বাসার ভিতর যাব, তখন শিমলা আমাকে ডাক দেয়। আমি শিমলার দিকে ঘুরে তাকাই। আমার কাছে এসো। এখন আবার কি হলো? আমি কিন্তু তোমার সাথে আর কোথাও যেতে পারবো না এখন। কথা বলে আমি শিমলার কাছে গেলেই শিমলা আমার হাতে সব শপিংগুলো ধরিয়ে দেয়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এগুলো আমার হাতে দিচ্ছ কেন? কারণ এগুলো সব তোমার, এগুলো আমি তোমার জন্যই কিনেছি। আমি অনেক বড়সড় একটা শখ খাই, সাথে সাথে এগুলো শিমলার হাতে দিয়ে দিই। না, এগুলো আমি নিতে পারবো না। কিন্তু কেন? আমি চাই না কেউ আমাকে দয়া করুক, আর তাছাড়াও এগুলোর কোনো দরকার নেই আমার। তোমার কি মনে হয় আমি তোমাকে দয়া করে এগুলো দিচ্ছি? সে যেটাই হোক, আমি এত দামি জিনিস ব্যবহার করার যোগ্য না। প্লিজ তুমি এগুলো নিয়ে যাও। তুমি আমার ফ্রেন্ড, আর আমি কখনোই চাইবো না যে আমার ফ্রেন্ডকে কেউ ছোট লোক খ্যাত বলুক। কাল থেকে তুমি এগুলো ব্যবহার করবে। আমি যেমন তেমনই ঠিক আছি, আমার এগুলোর দরকার নেই। তুমি যদি এগুলো না নাও তাহলে আমি মনে করব তুমি আমাকে তোমার ফ্রেন্ড মনেই করো না। আমি এবার দোটানায় পড়ে গেলাম। আমি কোনো উপায় না পেয়ে শিমলার হাত থেকে জিনিসগুলো নিয়ে নিলাম। এটা দেখে শিমলা একটা বিশ্বজয়ের হাসি দিল। শ্রাবণ, জানো আজকে আমার জীবনের সবচেয়ে বেস্ট দিনগুলোর মধ্যে একটা দিন ছিল। আমারও। এরপর শিমলা আমাকে বিদায় জানিয়ে গাড়ি করে চলে গেল, আর আমি আমার ফ্ল্যাটের সামনে চলে এলাম। দরজার সামনে এসেই কলিং বেল বাজানোর পরে আকাশ এসে দরজা খুলে দিল। শ্রাবণ, তোর হাতে এতগুলো কি? আমি এবার খুঁজে পাই না যে কি বলবো। আমাকে বেশ কিছু সময় চুপ থাকতে দেখে আকাশ এসে দিয়ে বলে উঠল, আরে এত ভয় পাচ্ছিস কেন? আমি ওপর থেকে সব দেখেছি, তোর আর ওই মেয়েটার কাণ্ড। আসলে ভাইয়া। লজ্জা পেতে হবে না। তুই কি মেয়েটাকে পছন্দ করিস? হ্যাঁ ভাইয়া, কিন্তু ওরা অনেক বড় লোক, ওদের সাথে আমার যায় না। তাই এই পছন্দের কথা আমার মনের মাঝেই থাক। আরে বোকা, ভালোবাসা টাকা পয়সা দিয়ে হয় না, দুজন দুজনকে চাইলেই ভালোবাসা হয়। সেটা ধনী কি গরিব, এটা কোনো অপরাধ না। তবে ভাইয়া, মেয়েটা আমাকে অনেক ভালো ফ্রেন্ড মনে করে, এর থেকে বেশি কিছু না। সেটা তো একটু আগেই দেখলাম। আমি লজ্জা পেয়ে রুমে চলে আসলাম, আর আকাশ হাসতে হাসতে বাইরে চলে গেল। অন্যদিকে আমার গ্রামের বাড়িতে বিকেলবেলা আমার বাবা মা বসে বসে কথা বলতেছিল। তখনই তাদের সামনে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসে। লোকটাকে দেখে আমার বাবা মা দুজনেই দাঁড়িয়ে যায়। লোকটার কেউ ছিল না,
আমার নিজের মামা ছিল, মানে আমার মায়ের আপন বড় ভাই। ভাইয়া, তুমি এই সময় এখানে এতদিন পরে? আমার বাবা তাড়াতাড়ি ঘরের ভিতর গিয়ে একটা পুরনো চেয়ার নিয়ে আসে, এরপর মামাকে বসতে বলে, কিন্তু আমার মামা উল্টো চেয়ারে একটা লাথি দিয়ে বলে, তোমার কি মনে হয় এই নোংরা চেয়ারে আমি বসবো? এরকম হাজার হাজার চেয়ার আমার বাড়ির আশেপাশে ফেলানো আছে। আমার বাবা মা দুজনে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তাদের যে এছাড়া আর কিছু করার ছিল না। আমার খুব ক্ষুধা লেগেছে, খাওয়ার মতো কিছু হবে? এমন কথা শুনে আমার মা বলে ওঠে, ভাইয়া, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি খাবার দিতেছি তোমাকে। এরপর আমার মা রান্নাঘরে চলে যায়। সেখানে গিয়ে কিছু খুঁজে পায় না, কারণ রান্নাঘরে তেমন কিছুই ছিল না। অবশেষে বাধ্য হয়ে আমার মা একটা থালায় পান্তা ভাত আর একটা কাঁচামরিচ নিয়ে আমার মামার সামনে গেল। আমার মামা খাবার প্লেট হাতে নিয়ে ছুঁড়ে মারে। এতে আমার মা বাবা দুজনে ভয় পেয়ে যায়। ঘরে কেউ এলে তাদের ভালো মন্দ খাওয়ানোর যোগ্যতা যাদের নেই, তারা কিনা তাদের ছেলেকে ঢাকা কলেজে পড়াশোনা করাতে পাঠায়। এই কথা শোনার পর আমার মা বাবা দুজনে বুঝতে পারে যে মামা এখানে কেন এসেছে। তারা চুপ করে দাঁড়িয়ে রইল। কোনো যোগ্যতা আছে তোমাদের ছেলেকে ঢাকা পড়ানোর? নিজের তো এখানে কষ্ট করে ছেলেকে টাকা পাঠাচ্ছেন, একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো। তোমাদের ছেলে ঢাকায় গিয়ে টাকা উড়িয়ে অন্য কিছু করে বেড়াচ্ছে। আপু, তোকে আমি আগেই বলছিলাম আমার পছন্দের ছেলের সাথে বিয়ে করে নে, কিন্তু তুই কি করলি? এই রিক্সাওয়ালার সাথে ভেগে চলে এলি। এখন বোঝ কত ধানের কত চাল। মামার মুখে এমন কথা শুনে আর চুপ থাকতে পারল না মা। সে জোরে বলে উঠল, আমার ছেলেকে আমি ভালো করেই চিনি, আর আমার ছেলেকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। তোমার ছেলে কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। শুধু শুধু আমার ছেলের পিছনে এসে কোনো লাভ নেই। আজকে আমি কিছু বলবো না, যেদিন আমার ছেলে প্রতিষ্ঠিত হবে সেই দিনই বলবো। সেই দিন আর বেশি দূর নেই, তৈরি থেকো। তুমি আজকে আমাদের এখানে এসে যেমন অপমান করলে আমাদেরকে, এইটার হিসেবের খাতা তোলা রইল। আর আমি আমার স্বামী আর আমার ছেলেকে নিয়ে আমি খুব সুখে আছি। তোমাকে এখানে সেটা কেউ দেখতে আসতে বলে নাই। তুমি তোমার রাস্তা নিয়ে বাসায় চলে যাও। মায়ের এমন কথা শুনে মামা আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলো না। সে গাড়িতে উঠেই চলে গেল। আমার মামা যাওয়ার পরপরই আমার মা কান্না করতে শুরু করে দিল, কারণ আজকে তারা গরিব বলে এত কথা শুনতে হচ্ছে। আমার বাবা এসে তাকে সান্ত্বনা দিতে লাগলো। এদিকে সন্ধ্যার সময় আমার রুমে বসে বই পড়তেছিলাম। তখনই রুমে আকাশ আসে। ভাইয়া কিছু বলবে? আসলে বাসার কোনো বাজার নেই, আর এদিকে আবার আমাকে ভিডিও কলে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে এক্ষুনি। বাসায় রান্নার কিছু না থাকলে বুয়া এসে কি রান্না করবে? তাই বলতেছিলাম তুই যদি একটু... সমস্যা নেই ভাইয়া, আমি এক্ষুনি যাচ্ছি বাজারে। এনে টাকা, আর শোন, একটু দেখে শুনে বাজার করিস। তুই তো আবার সহজ সরল। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এরপর আমি বাজারে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। বাজারে এসে অনেক কথা খরচ করে বাজার করি। বাজারে ব্যাগ নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম, তখনই আমার সামনে 2-3টা বাইক এসে দাঁড়ালো। আলোর কারণে দেখতে পাচ্ছিলাম না যে কে বা কারা এমনভাবে আমার সামনে বাইক থামালো। আমি আমার চোখে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরেই বাইকগুলোর আলো বন্ধ হয়ে গেল। আমি ভালো করে খেয়াল করে দেখি রকি ও তার দলবল। আমি অনেক ভয় পেয়ে যাই। এর মধ্যে রকি আমার সামনে চলে এলো। কিরে খ্যাতের বাচ্চা খ্যাত, তোর দেখি আজকাল ভালোই পাকনা গজিয়েছে। আমি চুপ করে আছি। কিরে কথা বলিস না কেন? তোকে আমি প্রথম দিন থেকেই বলে আসতেছি যে শিমলার কাছ থেকে দূরে থাক, কিন্তু তুই কি করলেন? উল্টে ওর সাথে আজকে সারাদিন ঘুরে ঘুরে মজা করলি। আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। ভুল যখন করেছিস শাস্তি তো তোকে পেতেই হবে। এটা বলে রকি ও তার দলবল আমাকে ধরে মারতে লাগে। আমি বুঝতেই পারিনি যে রকি আমার সাথে এমন আচরণ করবে। আমি মার খেয়ে রাস্তায় পড়ে গেলাম, তবুও কেউ থামাতে এলো না। অবশেষে রকি আমার পেটে একটা লাথি দিয়ে বলল, আজকে তোকে ছেড়ে দিলাম, নেক্সট টাইম আর কিন্তু পার পাবি না, সোজা উপরে পাঠিয়ে দেব। রকি এগুলো বলে বাইক স্টার্ট করে চলে গেল। আমি রাস্তার পাশে বসে রইলাম। অনেক ব্যথা পেয়েছি, ব্যথার কারণে উঠতে পারতেছি না, জোরে চিৎকারও দিতে পারতেছি না। বেশ কিছু সময় পরে আমি উঠে দাঁড়ালাম। ঠিকভাবে দাঁড়াতে পারতেছিলাম না। আমার কপাল ও ঠোঁটের কোণে হাত দিয়ে দেখি রক্ত বেরিয়ে গেছে। আমি সেই রক্ত জামা দিয়ে মুছে নেই। এরপর আশেপাশে তাকাতে লাগলাম। অবশেষে বাজারের ব্যাগও পেয়ে যাই। বাজারের ব্যাগ হাতে নিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। প্রচুর ব্যথা পেয়েছি, কিন্তু কিছু করার নেই। আমাকে তো বাসায় যেতেই হবে, কেউ তো আর সাহায্য করবে না। বাসার সামনে অনেক কষ্ট করে গিয়ে কলিং বেল বাজালাম। আকাশ এসে দরজা খুলে দিল। আকাশ আমার এই অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। এ কি শ্রাবণ, তোর এই অবস্থা হলো কি করে?
তোর শার্টে এমন রক্ত কেন? এগুলো বলতে বলতে সে আমাকে ধরে বাসার ভিতরে নিয়ে এলো। বাজারের ব্যাগ অন্য পাশে রেখে ফার্স্ট এড বক্স নিয়ে এলো আকাশ। এরপর আমার কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিতে লাগলো। এখনো চুপ করে থাকবি? আমাকে বলতে হবে তো নাকি? না হলে আমি কি করে বুঝবো? ভাইয়া, রকি ও তার বন্ধুরা আমাকে মেরেছে। কে রকি? আর তোকেই বা মেরেছে কেন? এরপর আমি সবটা খুলে বললাম। শিমলার কারণে আমাকে মারা হয়েছে এটাও বললাম। আকাশ সবটা শুনে চুপ করে রইল। শোন ভাই, তুই এ শহরে পড়ালেখা করতে এসেছিস, তোরে এখন এসব ব্যাপারে না জড়ালেই ভালো। দেখ, তোর যদি কিছু হয়ে যায় তাহলে তোর বাবা মায়ের কি হবে? আমি আকাশের কথায় কোনো জবাব দিলাম না। এরপর আকাশ আমার জন্য খাবার নিয়ে আসে। আমি খাবার খেয়ে নেই। এখন ঘুমিয়ে পড়, অনেক ক্লান্ত আছিস তুই। আকাশ আমার রুম থেকে বের হয়ে যায়। আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ি। আকাশ তার রুমে বসে অফিসের কাজ করতেছিল ল্যাপটপে। তখনই তার কানে একটা ফোন কলের আওয়াজ আসে। সে আওয়াজটা আমার রুম থেকে পায়। আমি যেহেতু ঘুমিয়ে পড়েছি তাই টের পাই না। অবশেষে আকাশ বাধ্য হয়ে আমার রুমে আসে আর আমার নতুন ফোনের কল রিসিভ করে। ফোনটা আর কেউ না, শিমলা করেছিল। হ্যালো শ্রাবণ। আমি শ্রাবণ না, শ্রাবণের বড় ভাই আকাশ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া শ্রাবণ কোথায়? ও অসুস্থ, ও রুমে বিশ্রাম নিচ্ছে। কেন ভাইয়া? ও তো বিকেলে ঠিকই ছিল, হঠাৎ করে ওর কি হলো? রকি নামের একটা ছেলে ও তার বন্ধুরা আজ সন্ধ্যায় ওকে মেরেছে। কি? কিন্তু কেন? আর কিছু হয়নি তো? ও ঠিক আছে? শ্রাবণ এখন মোটামুটি ঠিক আছে। কিন্তু ভাইয়া, রকি ওকে মারতে গেল কেন? কারণটা তুমি। আমি মানে? ভাইয়া ঠিক বুঝলাম না। দেখ, আমি স্পষ্টভাবে বলতেছি, পছন্দ করি। রকি তোমাকে পছন্দ করে। তুমি আর শ্রাবণ ভার্সিটিতে সবসময় একসাথে থাকো, এই কারণে রকি শ্রাবণকে মারধর করে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো। ভাইয়া, দেখ শ্রাবণ, ছেলেটা অনেক ভদ্র, ওর মতো ছেলে খুবই কম পাওয়া যায়। ও বাকি 10টা ছেলের মতো না, ও নিজের খরচ নিজেই চালায়। সকালে পেপার দেওয়া, এরপর আবার ভার্সিটি, সেখান থেকে এসে আবার শোরুমে কাজ করে। আমি ওকে সব থেকে কাছ থেকে কষ্ট করতে দেখেছি, তাই আমি জানি ওর জীবনে কতটা কষ্ট। প্লিজ, তুমি ওর এই জীবনে কোনো বাধা তৈরি করো না। ভাইয়া আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে ভার্সিটিতে ওর কোনো সমস্যা হবে না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এই কি, তুমি কান্না করতেছো কেন? আমি কিন্তু তোমাকে হার্ট করার জন্য কথাগুলো বলি নাই। ভাইয়া আপনি ওর খেয়াল রাখেন, আমি রকির ব্যাপারটা দেখতেছি। এরপর শিমলা কিছু না বলে ফোনটা কেটে দেয়। আকাশ শিমলার রাগ দেখে একটা হাসি দেয়। এরপর ফোনটা আমার পাশে রেখেই আকাশ তার রুমে চলে যায়। শিমলা ফোন কেটে দিয়ে সোজা তার বাবার কাছে চলে যায়। আব্বু, আব্বু। মামনি, কি হয়েছে বলো? আব্বু, ভার্সিটিতে কয়েকটা ছেলে আমার একটা বন্ধুকে খুব মেরেছে আর ওর সাথে অনেক বাজে ব্যবহার করেছে। আমি ওকে এর শিক্ষা দিতে চাই। মামনি, এত রেগে যাচ্ছ কেন? তোমার আব্বু আছে তো নাকি? রনি, এই রনি, এদিকে আয়। শিমলার বাবা তার বডিগার্ড রনিকে ডাক দেয়। জি স্যার, বলুন। কাল সকালে আমার মামনির সাথে ভার্সিটিতে যাবি এবং সাথে অনেক ছেলেপুলেদের নিয়ে যাস। এরপর মামনি যাকে বলবে তাকে ধরেই তার ক্লাসে নিবি, এমন ক্লাস নিবি যাতে করে আর দ্বিতীয়বার কোনো কিছু করার সাহস না পায়। ওকে স্যার। মামনি, এবার খুশি? হ্যাঁ আব্বু, অনেক খুশি। আব্বু, আমি না একজনকে ভালোবাসি। শিমলার আব্বু মেয়ের মুখে এমন কথা শুনে এসে দেয় আর বলে, আমার মামনিও কাউকে ভালোবাসি। তা ছেলেটা কি শুনি? সেটা সময় হলেই তোমাকে বলবো। আচ্ছা। শিমলা এবার খুশিতে তার রুমে চলে যায়। আর শিমলার আব্বু ভাবে তার মেয়ে হয়তো কোনো হ্যান্ডসাম বড় লোক করে ছেড়ে প্রেমে পড়েছে। এটা ভেবে সে নিশ্চিন্তে টিভি দেখতে লাগে। আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাকে অনেক বড় হতে হবে, সবাইকে দেখিয়ে দিতে হবে আমি কি করতে পারি। সবার এক একটা কথা, এক একটা অপমানের প্রতিশোধ আমার নিতে হবে। তো বন্ধুরা, এরপর কি হয়েছে সেটা জানার জন্য অবশ্যই আপনাদের পরের পর্ব অপেক্ষা করতে হবে। এরপরেই সকল পর্ব একসাথে দেওয়া হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও। টাটা।